মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। তো আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমাকে একজন পাঠিয়েছেন, তার নাম আশরাফুল ইসলাম, সেটা ছদ্মনাম, এবং তিনি বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করে, এবং তিনি যে ঘটনাটা শেয়ার করেছে আমাদের কাছে সেটা 2009 সালের। তো চাকরিটা পাওয়ার পর এক প্রকার হুট করে তার বিয়ে হয়ে যায়। তো যা ছিল কোরবানি ঈদের মাসখানেক আগে। তো দেখতে দেখতে ঈদের দিন ঘনিয়ে আসে। তো তার অফিসে ঈদের ছুটি শুরু হয়ে গেছিল ঈদের 2 দিন আগে থেকেই। তাই সেবার আর গ্রামের বাড়িতে ঈদ করা হয় নাই। তো তারা ভাবলো যে এবার ঈদটা না হয় ঢাকাতেই করবে। তো ঈদের দিন বিকেলে নতুন বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তো খালি ঢাকাতে ঘুরতে তাদের ভালো লাগছিল। একটা পর্যায়ে ঘোরাফেরা শেষ করে যখন সন্ধ্যা 7টা বাজে তখন তারা বাসার দিকে ঢোকে, এবং তিনি আমাকে বলেছেন তাদের ফ্ল্যাটের কিছুটা সামনে ছিল একটা পীরের মাজার। মাজারের কাছাকাছি সময় আসার সময় মানে রাস্তার মোড়ে তিনি দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি দেখলো কেন জানি দূর থেকে তাকে পরিচিত লাগতে লাগলো। তো রিক্সা থেকে নেমে কাছাকাছি যেয়ে তিনি বুঝতে পারেন তিনি ছিলেন তাদের গ্রামের খলিল চাচা। কিন্তু আজকের দিনে তিনি এখানে কেন, তিনি ভেবে গেলেন আর কি আসলে কাহিনী কি, ঈদের সময় উনি তো গ্রামের মানুষ। তো উনি বলেন কাহিনী কি চাচা এখানে হঠাৎ করে? তো উনি বলে যে ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু ফেরার টিকিট আর পায় নাই, সেজন্য ঢাকাতেই থেকে গেছে। তো কোনোভাবে কোনোভাবে তার বাসার ঠিকানা তিনি জোগাড় করেছেন, তাই তিনি এখানে এসেছেন। তো তাকে পেয়ে মোটামুটি ভাইও খুশি। তো রিক্সার ভাড়া মিটিয়ে একসাথে হেঁটে হেঁটেই তারা রওনা হয় বাসার দিকে। তো পুরো বাড়িটাই ছিল তারা কজন মাত্র, কারণ ওই গ্রামের বাড়িতে সবাই চলে গেছে ঈদ উপলক্ষে। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই তারা ছাদে যায়। তো যেহেতু ছাদে আর ওনার যে চাচা এসছে তিনি খুব বেশ বন্ধু সুলভ ছিল। তো তার বউ তার কাছে গল্প শোনার বায়না ধরে, কারণ চাচাও অমত করে না। মানে ওই ভাই কথাবার্তার সময় পরিচয় করা দেওয়ার সময় বলেছিল যে এই চাচা কিন্তু অনেক মজার মজার গল্প জানে। তো চা রেডি করে ছাদের মধ্যে যায় সবাই মিলে। তো চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে ওঠে গল্প। তো গল্পটা এমন ছিল যে তার চাচা তখন সবেমাত্র চাকরি সূত্রে ঢাকা এসেছে। তো একটা মেসে কোনো রকমে থাকতো, আর যখনই ছুটি পেত তখনই গ্রামের বাড়ি যেত। বাড়ির জন্য সবসময় তার মন খারাপ থাকতো। তো সেবার কোনো কারণে 4 দিনের ছুটি পেয়ে তিনি চলে যান গ্রামের বাড়িতে। তো গ্রামে পৌঁছাবার পর পথের মধ্যে তার সাথে দেখা হয় আরেক চাচার। ওই কথায় কথায় জানতে পারে ওই চাচার মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। তো ছেলেপক্ষ গত সপ্তাহে মেয়েকে দেখে গেছে, কিন্তু বিপত্তিটা বাধে তারপরই। গভীর রাতে তার মেয়ে ঘর থেকে পালিয়ে যায়। তো ফজরের আজানের পর গ্রামের শ্মশানের ঝোপঝাড়ের পাশে অচেতন অবস্থায় মেয়েটাকে পাওয়া যায়। এবং প্রায় সময় এরকম ঘটনা ঘটে। পাহারা বসেও কখনো লাভ হয় নাই। এটা কিন্তু চাচার ঘটনা, চাচা বলছেন। বরং যারা পাহারায় থাকে তাদের অনেকেই নাকি অনেক উল্টাপাল্টা জিনিস দেখেছেন, তাই আর কেউ পাহারা থাকতেও রাজি হয় না। তো খলিল চাচা ওই লোককে আশ্বাস দেন যে আজ রাতে তিনি তার মেয়ের ঘর পাহারা দেবেন। তো যেই কথা সেই কাজ, এশার নামাজ পড়ে তিনি ওই বাড়ির কাছে চলে যান, এবং তিনি দেখেন যে ওই বাড়িতে সবাই ভেতরে। তো ওই মেয়েটা তখন ঘুমাচ্ছিল, এবং মেয়েটার হাতে অনেক তাবিজ কবর ছিল। তো 10টা থেকে তিনি মেয়েটার ঘরের সামনেই, মেয়েটার বাড়ির সামনে আর কি পাহারা দিতে থাকেন। তার কাছে ছিল একটা বড় টর্চ লাইট, এক ফ্লাস্ক চা আর একটা লাঠি। তো উনি পুরা রাত জেগে পাহারা দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাতে কিছুই ঘটে না। কিন্তু চাচার অনুরোধে পরদিন রাতে তিনি আবারও যান পাহারা দিতে, মানে যে খলিল চাচা তিনি আবারও পাহারা দিতে যান। কিন্তু সেদিন কেন জানি তার বেশ ঘুম আসছিল, যদিও তিনি ঘুমান না, এবং সবকিছু স্বাভাবিক ছিল। রাত 3টা নাগাদ দরজার কড়া নাড়ার শব্দ শুনতে পায় চাচা। প্রথমে তিনি ভুল বুঝেন নাকি আসলে কাহিনী কি, তাই তিনি আর পাত্তা দেন না। পরে আরো 3-4 বার সেই ধূপ ধূপ শব্দ শুনে তিনি খানিকটা সজাগ হয়। তো কাচারি ঘর থেকে ওই মেয়ের ঘরটা ছিল প্রায় 20 মিটার দূরে। কাচারি ঘর মানে যেখানে বৈঠকখানা টাইপের আর কি। তো চাচা দেখলো যে মেয়েটা ঘর থেকে বের হচ্ছে, বেরিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ির বাইরে চলে যায়। চাচা চুপে চুপে তার পেছনে যেতে থাকে, যে মেয়েটা আসলে দেখার জন্য যে মেয়েটা আসলে কোথায় যায়। দেখলো মেয়েটা নদীর পাড়ে বেয়ে শ্মশান ঘাটের দিকে যেতে থাকলো। শ্মশানের সামনের দিকে যেতেই হুদা হয়ে গেল মেয়েটা। চাচা দৌড়ে শ্মশানের কাছে গেলেন, দেখলেন মেয়েটাকে কোথাও পেলেন না। এমন সময় তিনি বুঝতে পারলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরিয়ে দেখলেন সেই মেয়ে দাঁড়িয়ে, তার গলায় তার গায়ে কালো রঙের অনেক উল্কির মতো দেখা যাচ্ছে, আর চোখ রক্তের মতো লাল।
তিনি দেখেন আর বেশ কয়েকটা অবয়ব তাকে ঘিরে রেখেছে। তখনও তিনি ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাদের একজন তার হাত ধরে ফেলে। তো চাচা তখন প্রাণপণ চেষ্টা করে ছাড়া পান না। এমন সময় তিনি টের পান যে অনেক ইনজেকশনের মতো তার শরীরে কি জানি ঢুকে গেল। তিনি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এমন সময় একটা ফ্যাস ফেসে গলায় কেউ বলে ওঠে, নীল চাঁদের বলি প্রস্তুত। তো চাচা তাকিয়ে দেখে সারা আকাশ নাকি কালো মেঘে ছেয়ে গেছে, আর চারটা যে ছিল চারটা নীল আকার ধারণ করেছে, আর চারটা কেমন জানি বিশাল আকার নিয়েছে। তারপর তার ঘাড়ের কাছে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলে। তো চাচা সকালে নিজেকে তার নিজের বাড়িতে আবিষ্কার করে। তার প্রচন্ড শরীরে জ্বর ছিল, মাথায় পানি ঢালছিল সবাই মিলে। পরে জানতে পারে তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার সারা গায়ে ক্ষতের আঁচড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি এক হুজুরের শরণাপন্ন হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠে। আর ওই মেয়েটাকে আর কোনোদিনও ওখানে পাওয়া যায় নাই। চাচা তার গল্প এইখানেই শেষ করে ফেলে। পরে তো ভাই জিজ্ঞেস করে যে আসলে কাহিনী কি, ব্যাখ্যা কি? তো উনি বলে যে গ্রিক দেবী ওইখানে নাকি একিলিসের এক উপাসক নীল চাঁদের উপাসনা করত। তো গ্রিক পুরাণদের মতে অসুরপন্থীরাও এক পর্যায়ে নীল চাঁদের উপাসনায় লিপ্ত হয়। তো এই নীল চাঁদ নাকি 75 বছরে একবার আসে, আর এই দিনে তাদের দেবতার উদ্দেশ্য নাকি তারা নরবলি দিত। আর তাদের এই ধারণা থেকেই অমরত্ব লাভ করে এবং সভ্যতার শুরুতে এই ধর্মাবলম্বীর আচার পালনে অন্যান্য ধর্মের লোকেরা বাধা দেয়। তো অনেকে নীল চাঁদের উপাসনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেমন এটা খুব গুটি কয়েক জায়গার ঘটনা আর কি। তবু ধারণা হয় যে বর্তমান সময়ে অনেকে এই রীতি পালনে অভ্যস্ত বা অনেকে গোপনভাবে এই রীতি পালন করে। তো তার বউ এসব শোনার পর ভয় পেয়ে যায়। তো ছাদ থেকে ওই ভাইয়ের বউ ছাদ থেকে তিনি নেমে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ভাইকেও বলছিল যে চলো আমরা নিচে নেমে যাই। তো ওই চাচাকেও নিয়ে আসে। তো চাচা বলে তোমরা যাও, আমি আসছি। তো ভাই তার বউ সহ রুমে চলে যায়। তো ভাইয়ের আবার খুব স্মোক করার অভ্যাস ছিল, যে ভাইটা আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন আশরাফুল ভাই। তো তার এইসব সিগারেটের প্যাকেট এনে তিনি আবারও ছাদে যায়। আর চাচা তখনও ওইখানে ছাদে ছিল, আর ছাদটা ছিল 6 তলায়, আর ছাদের দরজা ছিল খোলা। তিনি দরজার সামনে যেতে দেখলে যে তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে আর কি ভাইয়ের। তিনি দেখেন যে চাচা 2 ফুট শূন্যে উপরে উঠে গেছে। তার চোখ দুটো জল করছিল, আর সারা শরীরে অসংখ্য উল্কির মতো দাগ। তার দৃষ্টি ছিল উপরের দিকে, আর তিনি একটা বিদঘুটে স্বরে বলতে থাকলো, সেই নীল চাঁদ, আজকেই আমার প্রথম বলি দেব নীল চাঁদের উদ্দেশ্যে। এরপর বিড়বিড় করে কিছু বলতে লাগলো, কিন্তু ভাই কিছু বুঝতে পারলো না। তিনি তারপর হঠাৎ করে তার নিজের জ্ঞান ফিরল, তিনি ধাতস্থ করলেন। তিনি দ্রুত রুমে যে তার বউকে বললেন। সে বলল যে তার বউ বলল যে আমি যখন ওই চাচার গল্প শুনছিলাম তার চোখগুলা লাল লাল করে আমি ভয় পেয়ে গেছি। ভাই আমি গল্প গল্প তো শুনছিলাম, কিন্তু তার চোখ দেখে বেশি ভয় পেয়েছি। তাই আমি আর এক মুহূর্ত দেরি করি না, আমি নিচে নেমে যাই। তো তারা ভয় পেয়ে কি করে, ওই চাচার এই অবস্থা দেখে তারা সাথে সাথে ওই গ্রামের বাড়িতে যাবে। আগের থেকেই ব্যাগ গোছানো ছিল। তারা কাপড় ব্যাগ ওই কাপড়টা নিয়ে তারা দ্রুতই তাদের শরীরটা বন্ধ করে বাসার থেকে বেরিয়ে পড়ে। তো সেই রাতে তারা এক বন্ধুর বাসায় যেয়ে ওঠে এবং দারোয়ানকে বলে দিয়ে এসেছিল যে সকালের আগে যেন বাসার তালা না খোলা হয়, এবং তারা পরদিন বিকেলে গ্রামের বাড়ি চলে যায়। তো গ্রামের বাড়িতে 10 দিন থাকার পর তারা ঢাকায় ফিরে আসে, কিন্তু ওই বাড়িতে আর ঢাকার ওই বাড়িতে তারা আর যায় নাই। তো নতুন বাসা ম্যানেজ না হওয়া পর্যন্ত তার বউসহ তারা এক আত্মীয়ের বাড়িতে কিছু সপ্তাহ 2-1 ছিল। এবং তার গ্রামের বাড়িতে যখন তারা গিয়েছিল, টুইস্টটা এখানে, এই মাঝখানে যখন তারা পালিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিল লাস্ট মোমেন্টে, তখন তারা বলেছিল তার মাকে জিজ্ঞেস করেছিল যে তার ঈদের ছুটিতে যখন বাসায় ব্যাক করে ঈদের দিন, তারা ওই খলিল চাচাকে দেখে বা তার বাসার নিচে। তখন এই ঘটনা ঘটে। তখন তার মা খুব আতকে ওঠে, বলে কি বলস তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর খলিল চাচা তো গত বছর মারা গেছে। উনি খুব খুব বাজে কালু জাদু করতেন, শেষ বেলা জিনের হাতেই মারা গেছে। তারপর এক হুজুরের শরণাপন্ন হয় এই ভাই। উনি খুব অবাক হয়ে যায় এবং ওই দিন তার মাথার কাজ করতে থাকে না। তিনি পরে এক হুজুরের কাছে যান। হুজুর বলে যে ব্যাপারটা একটা খারাপ জিন দ্বারা ঘটিত। তো তার বউকে আর তিনি বউকে কিছু আমল দেন, তাকে আর কিন্তু বউকে কিছু আমল দেয়। এরপর থেকে ওই বাসাতে তো তারা ব্যাক করে নেই। পরে মালসাফানা নিয়ে অন্য জায়গায়, তাদের মালপত্র নিয়ে অন্য জায়গায় তারা শিফট করে এবং ভালো আছে। এরপর থেকে এরকম কোনো ঘটনা তাদের সাথে ঘটে নাই। কিন্তু এরকম বদজিনতে তাদের অ্যাটাক করে বসবে, এটা তারা আগে কখনো চিন্তা করে নাই। তো এটা ছিল ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের
অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এই ঘটনার একটি মজার বিষয় হলো, এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি আমার যে জেলা রাজবাড়ী জেলায়। আমি ঘটনাটি পড়তে গিয়ে খুব অবাক হয়েছি। অনেকেই রাজবাড়ির ঘটনা শুনতে চেয়েছিলেন, কিন্তু আমি আসলে আশা করিনি যে এই ঘটনাটি পড়তে গিয়ে আমি বুঝতে পারবো যে আসলে এটা রাজবাড়ী জেলার ঘটনা এবং রাজবাড়িতে ঘটেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে রাখিয়াপুর আম্মুর নানার সাথে। ঘটনাটির সময়কাল উনি বলতে পারেননি এবং বলেছেন তিনি ঘটনাটির এক্সাক্ট সময় জানেন না, তবে সেটা বহুদিন আগের ঘটনা। ওনার আম্মুর নানায়ের নাম আব্দুল হাই মিয়া, আর ঘটনাটি ঘটে ওনার আম্মুর নানা বাড়িতে, যেটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। কুরবানি ঈদের কিছুদিন আগে ওনার আম্মুর নানা গরু কেনার জন্য বের হন দুপুরবেলা। তো কয়েকটি গরু হাট ঘোরেন তিনি, বেশ কিছু গরু দেখেন, অবশেষে পছন্দ মতো একটি লাল গরু কেনেন এবং গরু কিনতে বের হয়েছেন দুপুরবেলা। কিন্তু কিনতে বেশ রাত হয়ে যায়, প্রায় 9টা-10টা হবে এমন আর কি। গ্রামের নীরব রাস্তা ধরে ওনার আম্মুর নানা গরুটি নিয়ে হেঁটে আসছিলেন। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরে শেয়াল ডেকে উঠছে। কোথাও কোনো মানুষজন নেই। উনি কিন্তু একা ছিলেন, আর ওনার হাতে গরুর দড়িটি ছিল। আশেপাশে কোনো আলোও দেখা যাচ্ছে না, চাঁদের আলোতে যা দেখা যায় তাই আর কি। কয়েকটি মাঠ, ধানের জমি, আর রাস্তা পার হয়ে গরুটি নিয়ে যখন একটি আম বাগানের দিকে বা আম বাগানের মধ্যে উনি ঢোকেন, তখন হঠাৎ উনি দেখেন যে ওনার আম্মুর নানার গায়ে গরম পানি পড়ছে। তিনি অবাক হন, কি ব্যাপার, এরকম গরম পানি এই আম বাগানের মধ্যে উপর থেকে পড়ছে, ঘটনা কি? তিনি তখন উপর দিকে তাকান, তখন তিনি দেখেন একটি আম গাছের ডালে বেশ কিছু গরুর কাটা মাথা ডালের উপর ঝুলিয়ে রাখা, আর পাশে এই মাথাগুলোর পাশে একজন অপরূপা সুন্দরী নারী বসে আছে। তার শরীর থেকে প্রচুর আলো বের হচ্ছে, আর ওই ঝুলিয়ে রাখা কাটা মাথা থেকে তাজা গরম রক্ত বের হয়ে নিচে পড়ছে, যা তিনি প্রথমে গরম পানি মনে করেছিলেন। পরে উনি দেখেন যে সেটি রক্ত, এবং ওনার জামার দিকে তাকিয়ে দেখেন যে সেটি পানি না, আসলেই রক্ত। রক্তে ওনার জামা ভিজে গেছে। তিনি মনে মনে কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলেন। তিনি যা দোয়া দরুদ জানতেন মনে মনে সেটা পড়ছিলেন। আর ওই যে গাছের ডালে যে পরীটা বসে আছে, সেই পরীটা বলে ওঠে, কিরে হাই, বাড়ি যাস না কিরে? তখন রাখিয়াপুর আম্মুর নানা উনি বলে ওঠে আর কি। উনি কিন্তু ভয় পাচ্ছিলেন, কিন্তু সাহস সঞ্চয় করার জন্য উনি বলে যে, ওই পরি, এতগুলো মাথা দিয়ে তুমি কি করবা? ওখান থেকে একটা মাথা আমাকে দাও না, আমি নিয়ে বাড়ি যাই এবং রান্না করে খাই। তখন ওই পরীটি বলে যে, আমি এখানে বসে বসে এই 7টি মাথা পাহারা দিচ্ছি। আমার 6 বোন পাশে যে দিঘিটি রয়েছে সেখানে গোসল করছে। গোসল করে ফিরে আসার পর আমরা প্রত্যেকে এই 7টি মাথা রান্না করে খাবো। তোর তো বহুত সাহস দেখছি, তুই আমার কাছে এই মাথা চাচ্ছিস। তখন তিনি সত্যি ওনার ঘাড় ঘুরিয়ে দিঘির দিকে তাকিয়ে দেখেন
যে 6টি নারী দিঘির পানিতে গোসল করছে। তখন গাছের ডালে থাকা ওই পরী তাকে বলে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমার 6 বোন যদি উঠে এসে তোকে এখানে দেখে তাহলে তোর মাথাও নিয়ে নেবে, আর তোর গরুটি এখানে রেখে যা। এক দৌড়ে বাড়িতে যাবি, পেছন দিকে তাকাবি না, না হলে তোর মাথাও কিন্তু নিয়ে নেব। যখন পরীর এই কথা উনি শোনেন, তখন কিসের কি গরু রেখে উনি ওনার বাড়ির দিকে দেন জোরে এক দৌড়ে উনি বাড়িতে পৌঁছে যান এবং বাড়িতে গিয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই ওনাকে উদ্ধার করে, আর সকালবেলা জ্ঞান ফেরার পর উনি সকলকে বিষয়টি খুলে বলেন এবং সবাই পরবর্তীতে ওই আমবাগানে যায়। ওনার ওই গরুটি আর কোথাও পাওয়া যায়নি, হয়তোবা ওই পরীরা ওই গরুটি নিয়ে গেছে। তো আসলে উনি যে সাহসটি করেছিলেন যে তার কাছে মানে একটি মজা করে ওই গরুর মাথা চেয়েছিলেন, এটিতেই মূলত ওই পরী মাইন্ড করে বসে। পরবর্তীতে অনেকেই হয়তোবা বলেছেন তাকে যে তুমি যদি তার সাথে মজা না করতা, জাস্ট সালাম দিয়ে চলে আসতা, তাহলে এই ধরনের বিষয়টি হতো না, তোমার গরুটিও তুমি খোয়াতে না। তুমি তার সাথে মজা করতে গেছো, এই বিষয়টি তারা খুব মাইন্ড করেছে। এই কারণেই হয়তোবা তোমাকে জানে না মারলেও তোমার গরুটি তারা নিয়ে গেছে। তো এটি ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রাইতুল ইসলাম, আমি এসেছি লালবাগ থেকে। ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। জি, আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটি আমার গ্রামেরই একটা ঘটনা এবং আমার নিকটস্থ এক কাজিনের সাথে এই ঘটনাটা আসলে ঘটে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে এটা পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ফুলখালী গ্রাম। জি। তো ঘটনার সুবিধার্থে আমি এটা বলে রাখি রাসেল ভাই যে আমাদের উপজেলায়, পুরো রাঙাবালী উপজেলায় এখনো পর্যন্ত আপনার কারেন্ট পৌঁছায়নি, এটা সৌর বিদ্যুতে চলে। তো এটা আসলে সাধারণত রাতে এমনিতেই অনেক অন্ধকার থাকে। জি। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন ছিল একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা হচ্ছে যেমন এটা ছিল একটা অমাবস্যার দিন। অমাবস্যা হচ্ছে এটাকে বলে, আমাদের এলাকা প্রচলিত বলে যে মণি অমাবস্যা, মানে মণি অমাবস্যা। মণি অমাবস্যার বিশেষত্বটা একটু বলবেন? এটার বিশেষণ আমি জানি না এটা। জি, এটা হয়তো অনেকেই এটার সাথে পরিচিত নয়, কারণ এটার বিশেষণ হচ্ছে যে আপনার সবগুলো অমাবস্যার ভিতরে এটা সবচেয়ে বেস্ট। যারা আপনার ওঝা কিংবা যারা জিন হাজির করে অথবা যারা বিভিন্ন ধরনের রিচুয়াল করে তাদের জন্য এটা স্পেশাল, কারণ এই দিনে হয়তো এই এন্টিটি গুলো বেশি ঘুরে বেড়ায়। তো ওই দিন রাতে আমাদের বাসায় আমার মা আসলে আমাদের এলাকারই একটা স্পেশাল এটাকে খাবার, এটা অনেকে জানে কিনা আমি জানি না, এটাকে বিস্কি বলা হয়। এটা হচ্ছে আপনার চাল, চিনি এবং গুড়ের আপনার মিশ্রণে এটা আর কি তৈরি করা, এটা এক ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার। তো ওই দিন তো যেহেতু আমার যে কাজিন ছিল, তো ওনার সাথে আমাদের ফ্যামিলির সাথে খুব একটা ঘনিষ্ঠ রিলেশন। তো ওই দিন উনিও আমাদের বাসাতে গিয়েছিলেন ওই বিস্কি খাবার জন্য। তো সন্ধ্যার পরে আমি আমার ভাই, আজকে উনি স্টুডিওতে আসছেন আমার সাথে, আমি আমার ভাই এবং আমার ফ্যামিলির সবাই, আমার সেই কাজিনও ছিল। তো আমরা সবাই একসাথে আমরা সেই বিস্কি একসাথে সবাই খেলাম। খাবার জি বিস্কি বলা হয় এটা। এটা কি জিনিস? এটা আমি একটু আগে হয়তো বলেছি রাসেল ভাই, এটা হচ্ছে এক ধরনের খাবার, সেটা আপনার চাল, চিনি এবং আপনার গুড় এগুলো দিয়ে বানানো হয়। আচ্ছা, আমি আরো একবার শুনে নিলাম। জি, তারপরে বলেন। এটাকে বলা হয় বিস্কি। তো ওটা খাবার পরে তো আমার যে কাজিন ছিল, তো উনি মানে ওঠার জন্য খুব তাড়াহুড়া করলো। তো তখন আমার মা, আসলে আমার মায়ের ব্যাপারে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার মা আপনার কোনো কিছু ঘটার আগে এই বিষয়গুলো আসলে জানতে পারে, কারণ আমার মা একটা জিনিস দ্বারা পজেস। যদি কখনো সময় হয় নেক্সট টাইম আমি সেই ঘটনাটা বলবো। বাট তো আমার মা অনেক করে নিষেধ করলেন। আমার মা আসলে বুঝতে পারছেন যে ওর সাথে সামথিং রং, কোনো একটা ঝামেলা আছে, কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে। বাট উনি আসলে শুনলেন না। তো মা বললেন যে তুই যাস না, দেখ, ওনার নাম ছিল হিরণ। তো তুই হিরণ, তুই যাস না, তুই রাইতুল এবং মিঠুন আমার বড় ভাই, ওদের সাথে ঘুমিয়ে পড়। উনি আসলে শুনলেন না। উনি মানে অনেকটা উপেক্ষা করেই উনি চলে গেলেন বাইরে। তো চলে যাওয়ার পরে
এটা আসলে উনি চলে যাবার হয়তো 10 থেকে 20 আধা ঘন্টা এরকম পরে আমরা একটা শব্দ শুনতে পেলাম আমরা বাসা থেকে। আচ্ছা। শব্দটা হচ্ছে অনেকটা গোয়ানির মতো, মানে মানুষ কেউ যদি আহত হয় কিংবা চিৎকার করে ভয় পেলে এরকম একটা সাউন্ড আসলে আমরা শুনতে পাচ্ছি, মানে পুরো স্পষ্ট না। আচ্ছা। তো আমরা ওই দিন রাতে আর বের হলাম না, কারণ হচ্ছে যে এটা একটা মৌনী অমাবস্যার দিন। জি। সাধারণত আমাদের গ্রামে প্রচলিত, মানে এই দিনেও কেউ এরকম বের হয় না। তো আমার ওই ভাই ছিল খুব সাহসী, এই জন্য আসলে উনি বের হতে সাহস দেখিয়েছিলেন। তো আসলে পরে ওইদিকে ওনার সাথে যেটা ঘটে, উনি তো আমি রাসেল ভাই, আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা হচ্ছে আমার বাড়ির বর্ণনাটা আমি একটু দেই ছোট্ট করে। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের কর্নারে হচ্ছে আপনার একটা খেজুর গাছ, আর আরেক কর্নারে হচ্ছে আমাদের কবরস্থান, পারিবারিক কবরস্থান, আমাদের যে বাড়ির সেই পারিবারিক কবরস্থান। তো উনি যখন আমাদের বাড়ির দরজার খেজুর গাছের সামনে আসলেন, আসার পরে তো উনি দেখলেন যে কেউ ওনার নাম ধরে ডাকছে, যে কে তুই তো আজকে অনেক বিস্কি খেয়েছিস, আমার জন্য কি এনেছিস, মানে এরকমের কিছু একটা প্রশ্ন করলো। তো উনি আসলে এটাতে অবাক হলেন না, কারণ উনি জানেন যেহেতু আজকে অমাবস্যার দিন, তো আমার মনে হয় কেউ আমাকে এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। মানে উনি আসলে বেসিক্যালি এগুলোতে কোনো পাত্তাই দিতেন না, মানে উনি এরকমের একটা লোক ছিলেন। তারপরে উনি সামনে গেলেন আর কি, তো খেজুর গাছের সামনে গেলেন, তখন একটা অস্পষ্ট একটা ছায়ার মতো তিনি দেখতে পেলেন। অস্পষ্ট একটা ছায়া, বাট ওটা মানুষের মতোই, আপনার ওটার ফর্ম যেটা এটা মানুষের মতোই, বাট ওইটা মানে পুরোপুরি চেহারা তিনি দেখতেছিলেন। তো একটা সময় উনি যখন ওইটার সামনে গেলেন, সামনে যাওয়ার পর উনি ভাবছেন যে হয়তো আমাদেরই আরেক বড় ভাই আছে, ওনার নাম জাকির। তো উনি মনে করছেন যে উনি, যে আজকে তো অনেক অন্ধকার, এই কারণে ওনার চেহারাটা দেখা যাচ্ছে না হয়তো। তো উনি ওটার সামনে গেলেন, সামনে কি রে জাকির তুই আমার সাথে দুষ্টামি করছিস, এটা বলার সাথে সাথেই ওইটা হচ্ছে ওনাকে জোরে একটা ধাক্কা মারলো, মানে পুকুরের দিকে ধাক্কা মারলো, যাতে উনি গিয়ে পুকুরে পড়ে যায়। মানে এভাবে আর কি ওনাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে উনি ভাবলেন যে ও আজকে একটু বেশি করতেছে, মানে ধাক্কা মারে এরকম, এটা কি ধরনের বদ অভ্যাস। তো উনি আসলে উনি উঠলেন, ওঠার পরে উনি বললেন যে আমার সাথে দুষ্টামি করতেছিস, আমিও তোকে আজকে পুকুরেই ফেলাবো। তো উনি তখন ওই জিনিসটার গায়ে হাত দিলেন ফার্স্ট টাইম। তো গায়ে হাত দেওয়ার পরে উনি যেটা ফিল করলেন রাসেল ভাই, সেটা মানে উনি দেখলেন যে ওর গায়ের লোম, এটা অনেক লোমশ একটা শরীর, এবং শরীরের লোমগুলো হচ্ছে আপনার অনেক লম্বা লম্বা লোম। ওই সময় তিনি আসলে কোনো চেহারা দেখতে পাচ্ছিলেন না, তো উনি বুঝেন নাই। তো লোম যখন তিনি দেখলেন, তখন আসলে বুঝতে পারলেন যে না, এই জিনিসটা ঝামেলা আছে। জি, ঝামেলা আছে, এটা প্যারানর্মাল কোনো একটা কিছু। তখন তিনি বুঝতে পারলেন যে এটা জাকির না। তো তখন ওটার সাথে কতক্ষণ ওনার ধাক্কাধাক্কি হলো। ধাক্কাধাক্কি হওয়ার এক পর্যায়ে উনি অনেকটা দুর্বল হয়ে পড়লেন। অনেক শক্তিশালী লোক কিন্তু উনি, বাট ওই সময় আসলে উনি অনেক দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হয়ে পরে আসলে উনি তখন আল্লাহ আল্লাহ করতেছিলেন, যে দোয়া দরুদ জানে, দোয়া দরুদ পড়ার চেষ্টা করছিলেন, বাট ওনার মুখ দিয়ে কিছুই বের হলো না। একটা সময় ওইটা ওনাকে ধাক্কাতে ধাক্কাতে একেবারে পুকুরের পাড়ে নিয়ে আসে। তো আমাদের পুকুরের পাশে আর একটা রেন্ট্রি গাছ ছিল, তো রেন্ট্রি গাছটা উনি তো ওই সময় চেষ্টা করেন যে যতটা সম্ভব রেন্ট্রি গাছটাকে ধরে, যাতে ওটা নাকি পুকুরে না ফেলতে পারে। তো তখন ওইটা আবার বললো যে আজকে তোকে পুকুরে ফেলেই আমি মারবো, তুই আজকে বিস্কি খেয়ে এসেছিস, আজকে মনে অবস্থা তুই কাজটা ভালো করিস, তোকে আজকে পুকুরেই ফেলবো। তো এমন সময় উনি আসলে চিৎকার দেন জোরে। ওই চিৎকারটা আসলে আমরা শুনতে পাই গোঙানির শব্দের মতো। তো উনি আসলে মানে নিজে যা যা জানেন, যে দোয়া কালাম বা যে সূরা যেগুলো জানেন, উনি আসলে সব পড়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ করে উনি সোজা আসলে আরেকটা জিনিস আমাদের গ্রামে বা আমাদের এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এই যে জিন বলেন বা যে প্যারানর্মাল যে জিনিসগুলো বলেন, এগুলো হচ্ছে ওরা আপনার ওটাকে বলে সরকারি রাস্তা, সরকারি রাস্তায় ওরা উঠে না, মানে ওরা বাইরে কিংবা এরকম সাইড থেকে ওরা আপনাকে অ্যাটাক করবে, কিন্তু কখনো রাস্তার ভিতরে ওরা উঠবে না। এটা হচ্ছে আরেকটা বিষয়। তো ওটা ওনার পিছে পিছে দৌড়ালো। পিছে দৌড়ানোর পরে ওনারা আমাদের ওখানে একটা চৌমাথা বলে ওটাকে, আমাদের চৌমাথায় ওখানে একটা মেশিন ছিল আপনার ধান ভাঙানোর, ধান থেকে চাল করা যে মেশিনটা। আর আরেকটা জিনিস হচ্ছে এগুলোর ব্যাপারে এরা লোহাকে ভয় পায়, মানে লোহা বা আগুন এগুলো দেখলে এরা আসলে অনেক ভয় পায়। তো তখন ওটা যখন ওনার পিছে পিছে গেল, তো উনি ওই ইসের সামনে এসে, উনি তো কিছু দেখতে পাচ্ছিলেন না, ওই মেশিনটার সামনে এসে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি আসলে অস্পষ্টভাবে শুনতে পেলেন যে ওইটা বলতেছে যে আজকে তোর ভাগ্য অনেক ভালো, তুই ওই মেশিনটাতে যদি তুই আজকে ওখানে না যাইতি, তাহলে তুই আসলে আজকে বেঁচে ফিরতে পারতি না।
পরে আসলে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আচ্ছা। জি, পরের দিন আসলে সবাই ওনাকে যখন নেয়, তো উনি আসলে 2-3 দিন পরে ওনার হুঁশ ফিরে, বাট উনি তখন অসুস্থ ছিলেন। তো তখন তিনি ওই ঘটনাটা বলেন, কিন্তু 2-3 দিন আগে আসলে আমরা কিন্তু বিষয়টা আজ করতে পারছি। আচ্ছা। সেটা হচ্ছে যে আমার যে মায়ের সাথে যেই জিনিসটা বা যেটা আমার মায়ের সাথে আছে, ওই জিনিসটা হচ্ছে আপনার ওটা আমাদেরকে ইনফর্ম করে এরপরে। আর আচ্ছা। এটা হচ্ছে প্রত্যেক অমাবস্যার সময় এটা আমার মায়ের ইয়াতেই থাকে, মায়ের শরীরে থাকে। শরীরে ওইটা এসে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের কথা আমাদেরকে জানায়। তো ওইটা আপনার মায়ের শরীরে এসে? জি জি। আচ্ছা। ওটা এখনো আছে। ওইটা আসলে আমার মায়ের, জানি না এটা দুর্ভাগ্য নাকি, এটা আসলে এখনো আমার মায়ের সাথে একটা পজেস্ট। তো আচ্ছা। ওইটা যখন আসলো এসে বললো যে ওকে তো আমি বারণ করছিলাম, ওকে আমি অনেকবার বারণ করছি, কিন্তু তারপরও ও আসলে আমার কথা শোনেনি। তো ওকে আমার ভাই, ওনার হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে আমার মায়ের সাথে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার ওরা 2 ভাই। তো 2 ভাই ওরা আমার মায়ের সাথে যেটা আছে ওইটা আমাদের পুকুর পাড়ে একটা তুলো গাছ আছে ওইটাতে থাকে। আর ওর যে ভাই ওইটা হচ্ছে আপনার আমাদের খেজুর গাছ ওখানে থাকতো। তো ওর ভাইটা হচ্ছে একটু বদ প্রকৃতির, মানে মানুষকে ভয় দেখাতে কিংবা মানুষের সাথে ইয়া করতে ওর পছন্দ করে। আচ্ছা। তো ওটা আমার মায়ের সাথে যেটা ইয়া করে, ও বললো যে ওই আমার ভাই ওকে ও মিষ্টি জিনিস খেয়ে গেছে কিন্তু ও পানি খায়নি। আর ওরা আমি বারবার বারণ করছি, আর আজকে ছিল মৌনী অমাবস্যার দিন, তো এজন্য ওকে ও অ্যাটাক করছে। এরপরে আসলে আমার ওই ভাই প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত আসলে উনি জ্বর প্লাস বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা উনি ভুগছেন, এবং অনেক ওঝা প্লাস অনেক কিছু উনি ইয়া করছেন, বাট উনি 6 মাস তারপর ওনাকে ভুগতে হয়েছে। আর আরেকটা জিনিস বলে আমি আসলে শেষ করতে চাই রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমার মায়ের সাথে যে জিনিসটা, এটা আসলে আমরা আমাদের ফ্যামিলির সবসময় আমাদের ফ্যামিলির দিকে ওরা সেভ করে। এই যেমন আমি যে ঢাকাতে থাকি, তো অনেক সময় আমার মায়ের ওটা আসলে আমার মায়ের সাথে যখন ভর করে তখন এসে বলে আমার কথা, বিভিন্ন ধরনের কথা বলে যে ও তো বাসায় একা ছিল, ওকে আজকে আমি দেখেছি ও আজকে দরজা না দিয়ে ঘুমিয়ে গেছে। তো এটা আসলে আমার মার জানার কথা না। তো পরের দিন হয়তো আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কি কালকে রাতে দরজা না দিয়ে ঘুমিয়েছো? আমি এটা তুমি কিভাবে জানলে? আমি তো সকালে আসলেই দেখি যে দরজা আমি লক করি নাই। পরে আসলে এই জিনিসগুলো হয়, এবং দেখা যাচ্ছে যেমন আমি আজকে জানি না, আমি এটা ফিল করতে পারতেছি যে আমরা যখন রাতে কখনো বের হই, যেমন আজকে আপনাদের স্টুডিওতে আসলাম, তো হয়তো ওই জিনিসটা হয়তো আমাদের সাথে, আমার ভাইও আসছে, তো আমাদের সাথে আসলে ওই জিনিসটা হয়তো এখানেও আসছে। আচ্ছা। তো এটাই ছিল আসলে, এখানেও আসছে। জি, আমি মোটামুটি ফিল করতে পারতেছি হয়তো এটা এখানে এসেছে। এবং আপনাদের কোনো ক্ষতি তো করে না, না তাই না? এটা আসলে আমাদের কোনো ক্ষতি করে না, এবং এটা আমার মায়ের সাথে আর কি এটা আসলে আমার মায়ের সাথে এমন ভাবে পজেস্ট, এটা আমার মায়ের হয়তো মৃত্যু ছাড়া এটা আসলে মানে অ্যাটাচমেন্টটা এরকম। এবং এটার পিছনে আরো একটা ঘটনা আছে। সো যদি নেক্সট টাইম আসলে সময় পাই কিংবা আমাকে ইনভাইট করা হয়, তাহলে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ ওই ঘটনাটা শেয়ার করব। আর আমি সবার কাছে চাচ্ছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার মা আসলে খুবই একটা দুর্বিষহ একটা জীবন আসলে উনি নির্বাহ করতেছেন। কারণ এই জিনিসগুলা থাকলে আসলে দেখা গেছে কেউ মারা গেছে, উনি সেখানে যেতে পারেন না, বা কোথাও নতুন বাচ্চা হয়েছে, সদ্যজাত বাচ্চা হয়েছে, ওখানে তিনি যেতে পারেন না, বা এরকমের অনেক কিছু, রাতে একা থাকতে পারেন না কোথাও। আসলে এই জন্য আসলে আমি চাই যে ভূত এফএমের যারা লিসেনার আছে তারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর তলে। তবু একবার বলে নেই, আপনি কেমন আছেন? আমি আসলে 2012 সাল থেকে ভূত এফএম এবং ভূত.com এর নিয়মিত একজন শ্রোতা। কানেক্টিভিটি না পাওয়ার ক্ষেত্রে কিংবা অসুস্থতা না থাকাকালীন সময়গুলোতে আমি কোনো এপিসোড মিস করি নাই। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব, সেটা একটা শ্মশান কেন্দ্রিক। আমি ঘটনায় চলে যাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি বগুড়া জেলার সোনাতলা থানার কোনো একটি গ্রাম থেকে বলছি। সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না। আমি আসলে ঢাকায় জব করি। বাড়িতে আসার পরে আমি একটা উদ্যোগ নিয়েছি, আমাদের গ্রামের যে ছেলেপেলে আছে তাদের সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের ভৌতিক গল্পগুলো কালেক্ট করতেছিলাম।
এরই প্রেক্ষাপটে গতকালকে একজনের সাথে কথা শেয়ার হয় আমার, তার কাছ থেকে গল্পগুলো জানতে চাই, সেই ঘটনা আপনাদেরকে বলবো। থ্যাংক ইউ আমার ছোট ভাই রেজা, কারণ সে যদি আমাকে এই গল্পটা শেয়ার না করতো তাহলে আমি আপনাদেরকে গল্পটা বলতে পারতাম না। চলে যায় ঘটনায়। আমাদের সোনাতলা থানায় পূর্ব দিকে 3 কিলোমিটার পূর্ব দিকে গেলে একটা বাঙালি নদী পাওয়া যায়, যেটার শাখা যমুনা শাখাটা এই পাশে আছে এবং এটা মিলিত হয়ে গেছে যমুনা নদীর সাথে। মূলত এই বাঙালি নদীতেই আমরা আমাদের এখানে শ্মশান নামে পরিচিত। এটা মহাশ্মশান। এখানে বিভিন্ন ধরনের হিন্দু ধর্মাবলম্বীদের সৎকার করা হয় এখানে বিভিন্নভাবে, পুড়িয়ে কিংবা দাফন করে অথবা নদীর পানিতে ভাসিয়ে সৎকার করা হয়। তেমনি একটি ঘটনা আজকে বলবো। ঘটনার সূত্রটা একটু আগে থেকে, সেজন্য বোঝার জন্য আগে থেকে আমি বলছি। আমাদের গ্রামের একটা ছেলে আছে, ছেলেটির বয়স 14 থেকে 15 বছর। সে একদিন নদীতে গোসল করতে যাবে। এখানে অধিকাংশ লোকজনই নদীতে গোসল করে। ভর দুপুরবেলা সে গোসল করার জন্য নদীর দিকে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে 200 থেকে 300 মিটার দূরেই নদীটা, যার কারণে আমাদের গ্রাম থেকে অনেকে ওখানে নদীতে গিয়ে গোসল করতে পারে। যাই হোক, সে গোসল করার জন্য নদীর দিকে রওনা দিছে। দেওয়ার পর সময়টা ছিল একটু বর্ষাকালের মতো, নদীতে পানি ছিল, যার কারণে চর সমূহ পানি দ্বারা ভরে গিয়েছিল। সে নদীতে গোসল করার জন্য গেছে, যার পর সে নদীতে নামছে। নামার পরে সে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার সামনে একটি মাটির কলস ভেসে ওঠে। হঠাৎ যে কোনো ভাবে যদি একটা কলস পানির ভেতরে ভেসে উঠলে সবাই একটু মানে ভয় 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 ভাব করে। তাও ছেলেটি অনেক সাহসী ছিল, সে প্রথমে ভয় পেল না। ভয় পেল তখন যখন গায়েবী একটা আওয়াজ আসা শুরু করলো। তাকে বলতেছে যে তুই মাটির কলসিটা নিয়ে যা, তোর কিচ্ছু হবে না, তুই নিয়ে যা। সে বলতেছে আমি কেন মাটির কলসি নিতে যাব? এই কথাটা বলার পরেই কলসির দুই পাশে দুটা ছোট বাচ্চা, 5-6 মাসের এক বাচ্চা ভেসে উঠছে। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায়। কোনো কিছু দিক বিবেচনা না করে সে নদী থেকে সোজা বাড়ির দিকে একটা দৌড় দেয়। বাড়িতে এসে পরিবারের সঙ্গে সে কথাগুলো বলে যে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। তো এলাকার মানুষ একটু ভয়ভীতি পেলে তো ঝাড়ফুঁক দিয়ে মাধ্যমেই পানি পড়ায় ইটিসি দিয়ে থাকে। বাট সেদিন রাতে তার ভীষণ জ্বর আসে। জ্বর আসার পর বিভিন্ন কবিরাজ দেখার পর, ঔষধপত্র খাওয়ার পর জ্বরটা ভালো হয়ে যায়। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতে পারত, কারণ এর পরের ঘটনাটুকু সেম কেন্দ্রিক নিয়ে। আমি বলে রাখি যে শ্মশানটা যেটা আছে সেটা দিয়ে আমাদের যে নদীটা আছে, নদীর উত্তর পাশে একটা গ্রাম আছে। এই গ্রামের যদি যাতায়াত ব্যবস্থা, বাজার ঘাটে যদি যাইতে হয়, এই নদীর পাশে দিয়ে যাইতে হয়। নদীর পাশ বলতে নদীর যে কিনারা আছে, কিনারা দিয়ে বাজারে যেতে হয়, তাছাড়া অন্য কোনো ওয়ে নাই বাজারে যাওয়ার জন্য। তো এমন একদিন, আমি লোকটার নাম বলছি না, তিনি একজন মাস্টার মানুষ, শিক্ষকতা করেন। সেই লোকটা ওই গ্রাম থেকে বাজারে যাওয়ার জন্য আসতেছে, নদীর পাড় ধরে হেঁটে হেঁটে আসছে। আসার সময় দেখে, সময়টা ছিল তখন 3টা কি 4টা বাজবে পর্যন্ত বিকাল। আসার সময় দেখে যে ওখানে একজন হিন্দু মানুষের সৎকার করা হচ্ছে, যেটাকে দাফন করানো হয়, দাফনের ব্যবস্থা তারা করতেছে। তো এটা দেখে সে বাজারে চলে যায়। বাজার থেকে যখন রাত আনুমানিক 8টা থেকে 9টা, এই সময় যখন বাজারের কাজকর্ম সেরে যখন সে বাড়ির পথে রওনা হয়, সেম রাস্তা দিয়ে তাকে যেতে হবে। তো এখানে বলে রাখি
যে এখানে যদি কোনো সৎকার করা হয়, এখানে একটা প্রচলিত প্রথা আছে যে সৎকার করার পরে ওখানে বসে তারা দই চিরা খেয়ে নেয় এখানে। তো এখানে অনেক সময় দই চিরা সৎকার করার পরে দই চিরা খাওয়ার পরে অনেকটা উদ্দিষ্ট অংশ থাকে, সেগুলো এখানে পড়ে থাকে। তো উনি আসতেছে, আসার সময় উনি যখন শ্মশানে নামছে, মানে রাস্তা থেকে শ্মশানের রাস্তা যে রাস্তা আছে, রাস্তায় যাওয়ার জন্য যখন নামছে রাস্তা থেকে, তারপর একটু সামনে গিয়ে একটা গাছের বাগান আছে। বাগানের ওখানে যাইতেই খাওয়ার যে একটা শব্দ হয়, সেই শব্দটুকু সে অনুভব করতে পারছে। তো এখন সে ভাবতেছে যে হয়তো বা বিড়াল টিড়াল এই ধরনের, কিন্তু শব্দটা এতই বেশি ছিল যে তার কানে আসে খাওয়ার ইয়েতে, এত রাতে এখানে কে কি খাবে। তো তখন সে তার নিজের হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা জ্বালাইছে। জ্বালানোর সঙ্গে সে তার পায়ের দিকে ধরছে, দেখে যে দই চিড়াগুলো ছিল উদ্দিষ্ট, সেই দই চিড়াগুলো দুটা ছোট ছোট বাচ্চা বসে বসে খাচ্ছে। এত রাত, নীরব এলাকা, শ্মশান এলাকা, এই জায়গাটায় দুটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখলে যে কেউ ভয় হতে পারে। সে তাদের উদ্দেশ্যে বলল, দেখো বাবা, আমি কোনো অপরাধ করি নাই, তোমরা কে জিজ্ঞাসা করবো না, আমি তোমাদের কোনো বিরক্ত করবো না, আমার কোনো ক্ষতি করো না। এই কথাটা বলে সে নিজের জানা অজানা যত ধরনের দোয়া ছিল, দোয়াগুলো সে জপতে থাকে এবং সামনের দিকে হাঁটা নেওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর আরেকটা বাগান আছে, সে বাগানের ওখানে গিয়ে একটা মহিলা মানুষকে দেখতে পায়। এত রাতে মহিলা মানুষ এই শ্মশান ঘাটে, মানে কল্পনা করতে পারে না কেউ এত রাতে কেউ এখানে আসবে। তো সে তার কাছে অনেক কাকুতি মিনতি করে অনেক কথা, এগুলোর কথা বললো যে আমি ওখানে দেখছি। সে নিজে ভয় পাচ্ছিল, তাকে একটু বললো যে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু সামনে আগায় দিয়ে আসেন। তো মানুষটি কোনো কথা বলল না, মহিলা মানুষটি কোনো কথা বলল না, না বলে সে আগে আগে যাচ্ছে, মাস্টার আগে আগে যাচ্ছে, পিছে পিছে বউ মানুষটি যাচ্ছে। যাওয়ার পরে আমাদের এলাকার যে সীমানার যে রাস্তাটা আছে, প্রায় বাজারে যাওয়ার রাস্তা থেকে প্রায় 300-400 মিটার সামনেই ওই রাস্তাটার শেষ হয়ে গেছে, আমাদের গ্রামের রাস্তা শেষ হয়ে গেছে। ওই রাস্তাটা যখন ক্রস করছে তখনই দেখে পিছনে টাকা দেয় বউ মানুষটি নাই। তো সেদিন সে ভালোভাবে চলে গেল। চলে যাওয়ার পরে এই কথাটা বাড়িতে কাউকে শেয়ার করে নাই, কিছু বলে নাই। এরও কয়েকদিন পর আবার সেম রাতে, আবার রাতের বেলা ঠিক ওই অবস্থা, আগের যে ঘটনা ঘটছিল সেই অবস্থা। এবার তারা আর খাওয়া দাওয়া করছে না, তারা খেলাধুলা করতেছে। দুটা বাচ্চা দুটা সেম জায়গায় সেম পয়েন্টেই তারা খেলাধুলা করতেছে। তো সেদিনের মতো সে আজকেও বললো যে আমি কোনো ক্ষতি করব না, আমি আমার কোনো ক্ষতি করো না, অনুরোধ করে সে সেখান থেকে চলে গেল বলে এবার সে সামনে অগ্রসর হলো। ঠিক যে জায়গায়, আগের যে জায়গাতেই মহিলা মানুষকে দেখতে পাচ্ছিল, সেখানে গিয়ে দেখে যে অনেকগুলো মুরগ নিজের পায়ের সঙ্গে যে আড়াআড়ি ভাবে তার রাস্তা অবরোধ করতেছে। ওই সময় সে অনেক ধরনের দোয়া, জানা অজানা দোয়া সে বলতে শুরু করে এবং সে একসময় সাহস করে নিয়ে চলে যায়। সেদিনের ঘটনার পর আবার কয়েকদিন পরের ঘটনা, ঠিক যে জায়গাটিকে মহিলা মানুষকে দেখা গেছে, যে জায়গাটিকে মুরগিগুলো দেখা গেছে, ঠিক সেই জায়গায় একটা ঘোড়া দেখতে পেলেন। ঘোড়াটা এমন করতেছে যে সেখান থেকে সে দৌড়ে পুরো চরটা, যে চর আছে চরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে এবং আমাদের গ্রামের যে শেষ মাথায় যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ঢুকে আমাদের পুরো গ্রাম সে দৌড়ে বেড়াচ্ছে। সে এভাবে দেখতে পাচ্ছে, এত স্পিডে দৌড়াচ্ছে যে সে যে কথা বললো তাতে ওখানে প্রায় 5-7 মিনিট শেষ ছিল। এই 5-7 মিনিটের মধ্যে সে গণনা করছে 42টা চক্র সে দৌড় দিছে। আমি বলে রাখি রাসেল ভাই, যদি আমরা কোনো সাধারণ মানুষ যদি এই গ্রামটা যদি দৌড় যদি 42টা চক্র দিই, একবার যদি দৌড়ে যদি সেম জায়গাতে আসতে চাই, তাহলে কমসে কম 5 মিনিট সময় লাগবে, সর্বনিম্ন হলেও 5 মিনিট সময় লাগবে। তো সেখানে 42টা চক্র 5 থেকে 7 মিনিটের মধ্যে
তাও আবার একটা ঘোড়া, মানে কিছু বলার নাই রাসেল ভাই। এটা মানে যেভাবে দৌড়চ্ছে এত অল্প সময়ের মধ্যে 42 বার, তো যাই হোক সে একটু ভয় পেয়ে যায় এবং সে ওই রাস্তাটা, গ্রামের শেষ রাস্তা যখন ক্রস করে তখন সে নিরাপদে বাড়িতে চলে যায়। তো এই ঘটনা যখন বারবার তার সঙ্গে ঘটতে যাচ্ছে তখন সে গ্রামের লোকজনের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে, তো এই জিনিসগুলো আমি ওখানে দেখতেছি। তো এটা শেয়ার করার পরে আরো আমাদের গ্রামের 3-4 জন লোকজন ছিল, তারাও বলতেছে না আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, আমরা এই ধরনের জিনিসগুলো দেখছি, আর একদিন আমরা নিজেরাও দেখছি যে ঘোড়াটা দৌড়ায়। তো এটা আসলে কি ছিল এখনো অজানা, কারণ এই শ্মশান কেন্দ্রিক ঘটনা অনেক অনেক ঘটনা আছে। এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত, তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা, উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কিনা। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলে। তো পরদিন ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ, সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসে ড্রয়িং রুমে, ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়, উনি পরিচয় দেন, উনি কি করেন উনি সবকিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সী একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোর একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে এবং ভয়ের চাপে উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয় এবং এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে এবং কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলা হইতেছে আমাদের সাথে, আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে, আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকেও মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে, এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভিতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায়, নিয়ে যায় বলে আগাগোড়া সব বলে এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী এবং ওনার মেজো ওনার ছোট ছেলে। তো একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে। তো রাতে তার স্ত্রী তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কি ব্যাপার, তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এই তো জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পর হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতে তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন শোক পরিবার তো ওনার পরিবার পুরাটাই শকে চলে যায়। কাহিনী কি, কোনো কুল কিনারা করতে পারছেন না, কোমায় গেল কেন, ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তার দেখে যে উনি নর্মাল, উনি রিলিজ দিয়ে দেয়, ওনার বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন। উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে, উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়।
তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই। উনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুশ আসে না, এবং ওনার মার হুশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে, সাকিব তো আমি রুমের ভিতরে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, মানে সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকম ভাবে হুবহু একই। ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে ভারী কণ্ঠে ভেসে আসে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে, অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে, এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারোর সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়। কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো, মানে মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো, তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। এবং সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রীর স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙত এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো, তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করে। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো খুঁজে পাওয়া যেত না। একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বেঁধে ঘরে রাখা হলো, এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করতো, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি, উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়। তো জাহিদ ভাই কথাগুলো শুনলো এবং ওই ভদ্র মহিলার হুশ তখন ফিরে, উনি স্বাভাবিক হয় এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই বলে, ঠিক আছে, আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে, আপনি কি একটু সাকিবকে দেখবেন? তো ওই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা, আর ওকে তো ঘর বন্দি করে রাখা, ওর ঘর তো বাইরে থেকে লক করো, কিভাবে আসবে? আর টেবিল তো না, এর আগে অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়
তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় চলে আসার সময় দরজা ক্রস করবে, এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলে, ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে। আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল। তো রাতের বেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন, সাথে সাথে তিনি বলেন যে আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে, আপনি বলেন তো। উনি আমাকে বলেন অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে, তা তাদের কাউকে বুঝতে দিবে না, এটা তাকে বলছে। সাথে সাথে চলে আসবা, কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা, বলে এই বাতিগুলো ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালায় দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরো কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয়স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারের 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, তাই আবছা আলোয় দেখা যাচ্ছিল সবকিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব। এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য তার মা, ভাই বোন, স্ত্রীকে বসায় দেয় এবং সেই মোমগুলো জ্বালায় দেয় এবং তাদের বলে সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে। আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, মানে জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এটা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় মানে সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। রাগ নিয়ে তিনি তার জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে। তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলো ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলো মোম ভেঙে গেছে। আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হতো সাকিব সাহেবের স্ত্রীর, যেটা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে জাহিদ ভাই তার জিনকে সবকিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিকভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগে। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলে না, স্বীকার করুক আর না করুক সে বলে দিবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো জাহিদ ভাই বলে হ্যাঁ কি বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই
উপস্থিত থাকে ঘরের সামনে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়, সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই মানে বেহুশ হয়েছিল, মানে চোখ বন্ধ কিন্তু কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সেই মাংসটা খায়। সেই মাংসতে আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার মুখে তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে, সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাইয়ের সেই জিন সেখানে আসে এবং জিন যে এখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে, কি নাম আপনার? সে বললে, জং বাহাদুর। আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে, ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গোঙানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঠা বলি দিয়ে সেই পাঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে এবং সেই পাঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড় চুল নখ একটা পুটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে, তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবে করেছেন এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও সবাই বোকার মতো সবকিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো, তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে, ওই দেও মানে যে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়। কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দী। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কোথায় পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার মানে সাকিবের বউকে ভয় দেখায় এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি। তখন তাকে দেশে পুটলি বের করা হয় এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায় এবং সাকিব ভাইকে ফু দেয় এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু সাকিব জাহিদ ভাই দেখছিল, জাহিদ ভাইয়ের জিন আর কি। সাকিবকে যে সে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, আর কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর রহমতে এরপর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন। কারো ক্ষতি করে তার বসবাস করা যায় না। তাই সবকিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মা আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয় এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার ঘটনা এখানেই শেষ। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দেহ হচ্ছে এমন একটা প্রজাতি যারা মূলত জানোয়ারের স্বভাবের হয়। এরা মানুষকে মেরে ফেলে একা পেলে, এমনকি তাদের লাশকে তারা খেয়ে ফেলতে চায়। মূলত শ্মশানের আশেপাশে এবং গভীর জঙ্গলেরা থাকে। তো আমাকে বলেছে যে আমি সাকিব সাহেবের নাম নিতে পারি, সমস্যা হবো না, কিন্তু জাহিদ ভাইয়ের নামটা আমি নিতে পারছি না, এটা একটা ছদ্মনামই থাকছে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায় এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। ঘটনা যার সাথে ঘটে তার নাম হচ্ছে রেজাউল মোল্লা। তো উনি মূলত পেশায় একজন কৃষক ছিলেন।
আর ঘটনাটি শুধু ওনার একার সাথে ঘটেছিল বিষয়টা এমন নয়, ওনার দুই ভাগ্নের সাথেও ঘটেছিল, মানে 3 জন একই সাথে আক্রান্ত হয়েছিলেন। তো ঘটনার সময়কাল ছিল 2007 সালের সেপ্টেম্বর মাসের কোনো একদিন। ওই সময় কাকার বয়স ছিল 45-এর মতো। আমরা জানি যে প্রতি বছর আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে বাংলাদেশে। এই সময়টাতে ইলিশ মাছের প্রজনন সময় থাকে বলে সরকার এই সময়টাতে বিশেষ একটি অভিযান চালান যাতে করে কেউ ইলিশ মাছ ধরতে না পারে, এবং ওই সময়টাতে মা ইলিশ মাছ ধরা একদম নিষিদ্ধ থাকে। যাই হোক, কিন্তু এই রেজাউল কাকা তিনি পদ্মা নদীতে ইলিশ মাছ ধরে বাড়তি আয়ের জন্য উনি এই কাজটি করে যেতেন। আসলে উনি নিষেধাজ্ঞাটা মানতেন না, মানে সোজা বাংলায় যেটা বলা যায় যে তিনি আইন অমান্য করতেন। জাস্ট ওই সময় যাতে একটু বাড়তি আয় হয় এই জন্য তিনি রিস্ক নিতেন। কিন্তু সমস্যা হলো পুলিশ কিন্তু বসে থাকতো না, তারা কিন্তু অভিযান চালাতো যাতে কেউ মাছ ধরতে না পারে। কারণ বছরের ওই সময়টাতে ইলিশ মাছ ডিম ছাড়ে, সেটা আমরা সবাই জানি। যাই হোক, পুলিশ কিন্তু প্রতি রাতেই টহল দিত, যার ফলে রেজাউল কাকা মাছ ধরতে পারছে না। মাছ ধরতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়লে কিন্তু জাল কেটে ফেলা, তারপরে নৌকা জব্দ করা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটত। ঘটনা যেদিন ঘটে সেদিন রেজাউল কাকা কোনোভাবে জানতে পারে যে আজ রাতে পুলিশ নগরবাড়ি ঘাটের কাছে টহল দিবে। তাই রেজাউল কাকা সেদিন রাতে সিদ্ধান্ত নেন যে সে আজকে, মানে ওই রাতে, কাজিরহাট ঘাটের থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে মাছ ধরবেন। রেজাউল কাকা মোটামুটি বিকেল বেলা ওনার দুই ভাগিনা বেলায়েত ও হাশেম তাদেরকে বলে রাখলেন মাছ ধরার কথা। বললেন যে রাত প্রায় 11টা নাগাদ ওনারা নৌকা এবং জাল নিয়ে বের হবেন। বেলায়েত আর হাশেম মাছ ধরতে চলে যায় রেজাউল কাকার সাথে। প্রথমে তারা জাল রেডি করছিল। ঘন্টাখানিক 3 জন মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তেমন মাছ না পাওয়ার কারণে তারা যেই জায়গাটাতে মাছ ধরছিল সেখান থেকে নৌকা চালিয়ে সামনের দিকে চলে যায়। কিন্তু নৌকা চালাতে চালাতে তারা এমন একটা জায়গায় চলে আসে যে জায়গাটা খুবই হন্টেড ছিল, এবং সেই জায়গাটার নাম হচ্ছে বোয়ালিয়া। বোয়ালিয়া নামক একটা জায়গা। স্থানীয় অনেকেই নাকি ওই জায়গাটাতে অনেক ভয় পেয়েছেন। অনেক প্যারানরমাল ঘটনা কিন্তু সেখানে ঘটে। কিন্তু সেখানে প্রচুর মাছ ধরা পড়ার কারণে অনেকেই লোভ করে সেখানে যান এবং যাওয়ার পরেই পড়েন বিপদে। এদিকে রেজাউল কাকা এবং তার দুই ভাগিনা বেলায়েত ও হাশেম তারা দীর্ঘ সময় এই রিস্ক নিয়ে এসেও মাছ না পাওয়ার কারণে তারা খুবই মন খারাপ করেন যে এখনো তেমন কোনো মাছ পড়লো না। এবং তারা যেহেতু ওই বোয়ালিয়ার ওদিকে চলে এসেছিলেন, তারা চিন্তা করলেন যে দেখি এখানে জাল ফেলে দেখি। ওইখানে জাল ফেলার পর অবাক ব্যাপার হচ্ছে যে বেশ মাছ পাচ্ছিলেন, তারা মাছ ধরছিলেন। কিন্তু হঠাৎ করেই ওই জায়গাটাতে নদীর স্রোত বেড়ে যায়। তাই রেজাউল কাকা বেলায়েত এবং হাশেমকে বলেন যে তীরের কাছ দিয়ে, পাড়ের, নদীর যে পাড়ের কাছ দিয়ে যেন নৌকা চালায়। যথারীতি তাই করা হলো। হঠাৎ নদীর পাড়ে একটু আলো দেখা গেল। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। এই কারণে রেজাউল কাকা ভাবলেন হয়তো পুলিশ টহল দিচ্ছে, তারা ভয় পেয়ে যায়। কিন্তু বেলায়েত খেয়াল করে যে নদীর পাড়ে একজন বৃদ্ধা মহিলা হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। রেজাউল কাকার তো খুবই অবাক হয় যে এত রাতে এই বোয়ালিয়ার এই জায়গাটা এমনিতেই তো হন্টেড জায়গা, একজন বৃদ্ধা মহিলা এখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমে তারা মনে করেছিলেন যে জিনভূত নাকি, কিন্তু রেজাউল কাকা চিন্তা করলেন যে জিনভূত তো আগুন দেখে ভয় পায়, তো ওনার হাতে তো একটি হারিকেন রয়েছে, সেই হারিকেনের মধ্যে আগুন জ্বলছে, তো ইনি নিশ্চয় জিনভূত হবেন, ইনি সত্যি সত্যি মানুষই হবেন। তো রেজাউল কাকা ওই নৌকা থেকে, যেহেতু নৌকা তীরের কাছ দিয়ে যাচ্ছিল, তো রেজাউল কাকা ওই বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করেন, একটু জোরে চিৎকার করে প্রশ্ন করেন যে এত রাতে সে এখানে কি করছে বা সে কি চায়। ওই বৃদ্ধা তার স্বরে উত্তর দেয়
যে সে কাজিরহাট যাবে, কিন্তু কোনো নৌকা খুঁজে পাচ্ছে না। সেই বৃদ্ধা রেজাউল কাকাকে অনুরোধ করেন যাতে একটু কাজিরহাট ঘাটে পার করে দেয়। রেজাউল কাকার মন তো দয়ার শরীর, ওনার মনে দয়া হয় এবং রেজাউল কাকা ভাবলেন ফিরতে হলে তো কাজিরহাট দিয়েই আমাদেরকে ফিরতে হবে, তাহলে এই বৃদ্ধা মহিলাকে আমাদের নৌকায় উঠাতে কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এত রাত্রে একজন বৃদ্ধা মহিলা, একটা অসহায় মানুষ বিপদে পড়েছে, তাকে তো এইভাবে ফেলে রাখা যায় না। তাই 7-5 না ভেবে রেজাউল কাকা বৃদ্ধাকে নৌকাতে উঠতে বলেন এবং বেলায়েতকে বলেন নৌকাটা পারে নিয়ে যেতে। তো বেলায়েত প্রথমে ইতস্তত করলেও পরে নিয়ে যায়, কারণ তাদের কাছে একটাই লজিক ছিল যে তিনি যদি জিনভূত হবেন তাহলে তো হাতে আগুন থাকার কথা নয়, তারা এই চিন্তা করেছেন। তো যাই হোক, নৌকা পারে নিয়ে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে তারা নৌকায় তোলেন। নৌকা যখন আবার চলা শুরু করে, হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলা করেন কি, ওই তার হাতে থাকা হারিকেন তিনি অফ করে ফেলেন, আগুন নিভিয়ে ফেলেন আর কি। আর ওনার হাতে একটা পুটলি ছিল, তো পুটলির মধ্যে কি ছিল এটা আসলে তারা জানেন না এবং তারা এটা প্রশ্নও করেননি। আকাশে জ্যোৎস্না ছিল, কিন্তু মাঝে মাঝেই মেঘ ঢেকে যাচ্ছিল, চাঁদকে ঢেকে ফেলছিল। রেজাউল কাকা যতদূর খেয়াল করলেন দেখলেন মহিলা একটা হলুদ রঙের মলিন ধূসর কাপড় পরেছেন, যদিও বা রাতের বেলা সেটা হলুদ না সাদা সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওনার মনে হচ্ছিল যেটা হলুদ রঙের একটি মলিন ধূসর কাপড়। হাতে একটা লাঠি ছিল তার, বয়স না হলেও তার 70 পেরিয়েছে এমন হবে। নদীতে অত্যাধিক স্রোত থাকার কারণে রেজাউল কাকা বললেন বাড়ি ফিরে যাবেন তিনি, আর সামনের দিকে এগোবেন না, নৌকা উল্টো দিকে ঘুরিয়ে বাড়ির দিকে যাবেন, আর যাওয়ার পথে বৃদ্ধাকে কাজিরহাট ঘাটে নামিয়ে দিবেন। মহিলা নৌকার এক প্রান্তে আর রেজাউল কাকা এবং বেলায়েত ও হাশেমরা অন্য প্রান্তে বসে আছেন। হঠাৎ নদীর স্রোত এতটা বেড়ে গেল যে সেখানে দাঁড় টানাটাও কঠিন হয়ে যাচ্ছে, নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়াটাও কঠিন মনে হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে তারা খেয়াল করেন যে একটা পুটলি নদীর পানিতে ভাসতে ভাসতে তাদের নৌকা অতিক্রম করছে। নৌকা অতিক্রম করার সময় পুটলি আরো কাছ থেকে খেয়াল করেন তারা, সেখানে দেখতে পেলেন পুটলির ভেতর থেকে একটি রক্তাক্ত নবজাতকের হাত বেরিয়ে আসতে চাইছে। সাথে সাথে তারা নৌকার অপর প্রান্তে তাকায়, তারা দেখে সেই বৃদ্ধা মহিলা যেখানে দাঁড়িয়ে আছে বসেছিলেন সেখানে তিনি দাঁড়িয়ে আছেন এবং আগের তুলনায় তিনি মনে হচ্ছে যে দ্বিগুণ লম্বা হয়ে গেছে। তার শরীর থেকে আলো বের হচ্ছে এবং তিনি আস্তে আস্তে শূন্যে ভেসে যাচ্ছেন এবং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছেন বাতাসে। তিনজনেই মারাত্মক ভয় পেয়ে যান এবং সর্বশক্তি দিয়ে দ্রুত নৌকার দাঁড় টানতে থাকেন। অনেকক্ষণ দাঁড় ফেলার পরে মনে হচ্ছে নৌকা খুব একটা সামনে এগোয়নি, কারণ উল্টো দিকে কিন্তু স্রোত ছিল। হঠাৎ নদীর পাড় থেকে একটা নাকি সুরে কান্না ভেসে আসে, কান্নার শব্দ। তারা হঠাৎ করে দেখতে পান যে একটি ভেলা নদীতে ভাসছে, তার উপর সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা, মনে হচ্ছে এই ভেলার উপরে কোনো মানুষের লাশ আছে এবং তার উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সেটাকে। সেটা আস্তে আস্তে স্রোতে তাদের নৌকা অতিক্রম করছিল। তো ওই সময় রেজাউল কাকা চিন্তা করলেন যে আসলে এটা কার লাশ দেখি তো, বা এটা কি মানুষের লাশ না কি। রেজাউল কাকা তার হাতে থাকা যে বইটা, এটা দিয়ে ওই কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে কাপড়টা একটু উঁচু করে ফেলেন, সরিয়ে ফেলেন বেশ কিছুটা অংশ। তো রেজাউল কাকা এবং অন্যরা তারা যেটা দেখতে পান খুবই অদ্ভুত একটি জিনিস, সেটি হচ্ছে যে এটি আসলে কোনো মানুষের লাশ না। তারা দেখে এটি একটা আধা খাওয়া, শরীরের বেশ কিছুটা অংশ খেয়ে ফেলেছে কেউ বা কোনো পশু, এবং এটি একটি শেয়াল জাতীয় পশুর লাশ। মুখটা ছিল বানরের মতো আর সমস্ত শরীর শেয়াল বা কুকুরের মতো। নিথর ভাবে ওই ভেলার উপরে কাত হয়ে শুয়ে আছে, কিন্তু তার দু চোখ ছিল খোলা। রেজাউল কাকা বুঝতে পারছেন যে তাদের
খুব সমস্যা হতে যাচ্ছে। এগুলো কোনো কিছুই সত্যি নয়, এগুলো সব জিনেদের কারসাজি, কারণ তারা তাদেরকে ভয় দেখাচ্ছে। দ্রুত এখান থেকে চলে যেতে হবে। হঠাৎ করে রেজল কাকা, বেলায়েত এবং হাশেম তিনজনই দেখতে পায় যে ওই ভেলায় থাকা যে জন্তুটি সেটি উঠে বসলো এবং উঠে বসে লাফ দিয়ে পানির মধ্যে নামলো। পানির মধ্যে নামার পর সাঁতরে তাদের নৌকায় ওঠার জন্য সামনের দিকে এগোচ্ছে। হাশেম যে কাজটি করে সে তো খুব ভয় পেয়েছিল এবং সে যে কাজটি করে তার হাতে আরেকটি দাঁড় ছিল, সেটি দিয়ে ওই জন্তুটাকে আঘাত করে এবং ওই জন্তুটি পানিতে মিলিয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর যখন তারা পাড়ে আসেন, যে মাছগুলো ধরেছিলেন, অনেকগুলো মাছই তো তারা ধরেছিলেন, এই মাছগুলো তারা যখন চেক করেন যে কি ব্যাপার, কতগুলো মাছ পেলাম একটু দেখি, তারা দেখে কি যে তাদের মাছের সংখ্যা অনেক কম। তারা তো অনেক মাছ ধরেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা 3 ভাগের 1 ভাগও নেই। তারা সবাই বুঝতে পারে আসলে কি হয়েছে। তারা বুঝতে পারে ওই নৌকায় থাকা ওই মহিলাটি মানুষরূপী জিন ছিল এবং সেই মূলত ওই মাছগুলি খেয়েছে। আর শেয়ালরূপী যেই প্রাণীটি তাদের নৌকার দিকে আসতে যাচ্ছিল সেটি মূলত মাছ খাওয়ার উদ্দেশ্যেই আসতে যাচ্ছিল, কারণ তাদের কাছে অনেক মাছ ছিল। যাই হোক, যতটুকু মাছ ছিল সেখান থেকে মাছ নিয়ে তারা বাড়ির পথে রওনা দেয়। তারা শর্টকাট হিসাবে মেইন রোড দিয়ে না গিয়ে, তারা মেইন রোড দিয়ে যায়নি। এর পেছনে কারণও আছে, কারণ মেইন রোড দিয়ে গেলে অনেক সময় পুলিশের টহলের মুখে যদি তারা পড়ে এবং ইলিশ মাছ সমেত, তাহলে তো বিপদ আছে। এই জন্য তারা শর্টকাট হিসেবে মেইন রোড দিয়ে না এসে ধান ক্ষেতের আইল ধরে হেঁটে আসছিল। হঠাৎ পেছন থেকে তাদের কানে ভেসে আসে গোঙানির আওয়াজ। কেউ যেন রাগে ফুঁসে ফুঁসে গোঙাচ্ছে। তারা পেছন ঘুরে দেখে অসংখ্য জোড়া লাল চোখ, প্রত্যেক জোড়ায় জোড়ায় লাল চোখ, এবং একটা না, অসংখ্য তাদের পেছন দিকে তাকিয়ে আছে। চোখগুলো যখন আরো সামনে এলো, তারা দেখতে পেল এগুলো না শিয়াল, না কুকুর, না বানর, না বিড়াল, অদ্ভুত টাইপের অনেকগুলো জন্তু রেজল কাকাদের দিকে এগোচ্ছে। এমন অবস্থায় ভয় পেয়ে তারা তিনজনই দৌড় শুরু করেন। দৌড়ে কাছে থাকা স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন। ফজরের আজান যখন হয়ে যায় আর কি, যখন মসজিদের কাছে এসে যেতেন তখন তারা কিন্তু আর কিছু দেখেন না যে তাদের পিছনে কি আসছিল, সেগুলো তারা দেখেনি। পরে কিছু সময় পরে ফজর আজান দেয়। আজান দেওয়ার পর তখন তারা বাড়িতে ফেরত আসে। তারা বুঝেছিল আজানের পর আর কোনো সমস্যা হবে না। সকালবেলা স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের সাথে তারা দেখা করেন এবং ইমাম সাহেব সব কথা শুনে পানি পড়া দেন। তো সেদিন সারাদিন আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তার পরদিন রাতের বেলায় তারা তিনজনই একটি স্বপ্ন দেখে। সেটি হলো একটি করুণ আর্তনাদের শব্দ, এবং সেটি করছে একটি অবয়ব, তার চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। আর্তনাদ করতে করতে ওই অবয়বটি তাদের বলছে, তোরা কাজটা ভালো করলি না, এর ফলাফল তোরা পাবি। জাস্ট এতটুকুই বলেছে। তারপর দিন হাশেম স্বপ্ন দেখে, যে মূলত আঘাত করেছিল ওই প্রাণীটিকে। শেষে তার স্বপ্ন দেখে তার বাড়ির উঠোনে কাফন দিয়ে ঢাকা একটি লাশ পড়ে আছে। তারপর দিন ঠিক সন্ধ্যাবেলায় হাশেম ক্ষেত থেকে বাসায় ফিরে দেখে তার স্ত্রী বাসায় নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায় না। এখানে একটু বলে রাখা ভালো যে হাশেমের স্ত্রী ছিল 6 মাসের সন্তান সম্ভবা। এদিকে রাত হয়ে গেল, কিন্তু হাশেমের স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। আশেপাশের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। পরদিন সকালবেলা হাশেমের বাড়ির পেছনে একটি পুকুর রয়েছে, ওই পুকুরের কোনায় মৃত অবস্থায় হাশেমের স্ত্রীকে পাওয়া যায়। লাশের অবস্থা ছিল ভয়ঙ্কর। লাশটি দেখে সকলের কাছে মনে হয়েছিল যে কোনো ভয়ানক জন্তু তার সারা গায়ে ধারালো নখ দিয়ে আঁচড় দিয়েছে, আর তার ঘাড়টা উল্টো দিকে ঘোরানো, ঘাড় ঘুরিয়ে ফেলেছে হত্যা করার জন্য। তার কিছুদিন পর থেকে তাদের তিনজনের বাড়িতে রাতে টিনের চালে ঢিল মারার শব্দ হতো। বাহিরের দিকে গোঙারের আওয়াজ শোনা যায় এবং
চালে শোনা যায় হচ্ছে এই ঢিল মারার শব্দ। এদিকে রেজল কাকা রাত্রেবেলা এই শব্দ শুনতো এবং তার স্ত্রীকে ডাক দিত, তার স্ত্রীকে বলতো যে সে কোনো শব্দ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু তার স্ত্রী বলে সে তো কোনো শব্দ শুনতে পায় না। তার কিছুদিন পর হাশেমের শরীর খারাপ হতে থাকে। হাশেম বলতে যিনি ওই প্রাণীটিকে আঘাত করেছিল, তার শরীর খারাপ হতে থাকে এবং দিন দিন সে শুকিয়ে যেতে থাকে এবং মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ শুরু করে। সে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় আর সে বলতে থাকে, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আমি বাঁচতে চাই। যখন মানুষ জিজ্ঞেস করতো কোথায় নিয়ে যাবে, হাশেম চুপচাপ উপরের দিকে তাকিয়ে থাকতো। এরপর একজন কবিরাজকে দেখানো হয়। কবিরাজ হাশেমের বাড়িতে আসেন এবং হাশেমকে দেখে বলেন, রেজাউল আর বেলায়েতকেও এখানে আসতে হবে। পরে কবিরাজ একটা ঘরে তাদের তিনজনের সাথে ঘটে যাওয়া সেই রাতের সকল ঘটনা এক মনে শোনেন। তারা সব খুলে বলেন। কবিরাজ তখন হাশেমের বাড়িতে ঘরের ভেতরে হাশেমকে সামনে নিয়ে বসেন। কবিরাজের ব্যাগ থেকে দুটো গরুর পাঁজরের হাড়, কাঁচা হলুদ, এরকম বেশ কিছু জিনিস নিয়ে তিনি বসেন এবং চোখ বন্ধ করে কি যেন পড়তে থাকেন। এরপর কবিরাজ সবাইকে সেই রুম থেকে চলে যেতে বলে, শুধু তিনজন বাদে, রেজাউল কাকা এবং তার সাথে থাকা দুজন। কবিরাজ এরপর হাড় দুটি ছিল, এই হাড় দুটি একত্র করে হাশেমকে জিজ্ঞেস করে, তুমি কেন এসেছ? হাশেম গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আমরা জিন, আমার নাম সাবাহ, আমরা মোট 4 জন একসাথে থাকি। সেদিন রাতে ওরা 3 জন আমাদের এলাকায় নৌকা নিয়ে চলে আসে। ওদের নৌকার মাছ ছিল আমাদের লক্ষ্য, কিন্তু হাশেম আমার ভাইয়ের শরীরে আঘাত করে। এর প্রতিশোধ হিসেবে আমরা তার স্ত্রীকে হত্যা করেছি। এখন হাশেমকে, তাকেও আমরা শান্তিতে থাকতে দেব না, তাকেও মেরে ফেলব। কবিরাজ বলে, তুমি যদি না যাও তাহলে তোমাকে বন্দী করব। তখন জিন হো হো করে হেসে দেয়, বলে, আমরা 4 ভাই, তুই আমাদের কিছুই করতে পারবি না। কবিরাজ হাশেমকে একটি তাবিজ দিয়ে চলে যায় আর বলে, কখনো যেন এই তাবিজটি সে না খোলে, আর কিছু ঝাড়ফুঁক করে কিছু পানি পড়া দিয়ে যায়। তারপর 6 মাস কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। হাশেম সুস্থ, রেজাউল কাকার সাথেও কোনো ঘটনা ঘটে না এবং তাদের সাথে আরেকজন যিনি ছিল তার সাথেও ঘটে না, যে বেলায়েত আর কি, তার সাথেও ঘটে না। এর মধ্যে এই ঘটনায় প্রায় সবাই ভুলতেই বসেছে। আর হাশেম যখন বেশ কিছুটা সুস্থ হয়ে যায় তখন সে দ্বিতীয় বিয়ে করে। তার স্ত্রী মারা যাওয়ার 6 মাসের মধ্যে বা 6 মাস পর সে দ্বিতীয় বিয়ে করে। এই ঘরে পরবর্তীতে তার একটি সন্তান হয়, ছেলে সন্তান। সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল, কোনো সমস্যা নেই, কোনো প্যারানরমাল ঘটনা তাদের 3 জনের কারোর সাথেই ঘটছিল না। কিন্তু হঠাৎই একদিন তার জমিতে ধান কাটার সময় হয়। সেদিন দুপুরে ধান কেটে বাড়িতে সে খেতে আসে এবং তার স্ত্রীকে বলে যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওদিকে রাত 10টা বেজে যায়, তবু হাশেম ফিরে না আসায় হাশেমের স্ত্রী তার স্বামী যাদের দিনমজুর হিসেবে ওই দিন কাজে রেখেছিল তাদেরকে অবশ্য সে চিনত আর কি, তাদের বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ নেয়। কিন্তু তারা বলে হাশেম তো বিকাল 4টার দিকে মাঠ থেকে চলে আসে। পরবর্তীতে হাশেমের স্ত্রী এবং তার আত্মীয় স্বজন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন চারদিকে চাউর হয়ে যায়, হাশেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন গ্রামের অনেকেই হারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে হাশেমকে খুঁজতে থাকে এবং ওই রাতেই হাশেমকে পাওয়া যায়। হাশেমের ধানের জমি থেকে কিছুটা দূরে একটি ডোবার মধ্যে হাশেমকে খুঁজে পায় গ্রামবাসী। ডোবাতে পানি ছিল কম, কাদা ছিল বেশি। সেই কাদায় একদম পুরো মেঘে হাশেম একাকার। তাকে সেখানে পড়ে থাকতে দেখে গ্রামবাসী সেখানে যায় এবং তাকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করে দেখা যায় সে আর জীবিত নেই, সে মারা গেছে। ওই কাদাতে ধস্তাধস্তির ছাপ দেখা যায়। ওই সময় তার গায়ে কিন্তু ওই তাবিজটি ছিল না।
হয়তোবা কোথাও পড়ে গিয়েছিল এবং এই কারণেই তাকে আক্রমণ করেছিল ওই জিনেরা। ঘটনা এতটুকুই। রেজাউল কাকা উনি গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বেলায়েত বর্তমানে তিনি কাঁচা সবজির ব্যবসা করেন। তো এটি ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। সবার প্রতি শুভেচ্ছা রইল। আমি রহমান, টরন্টো থেকে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আজকের যে ঘটনাটি আমি বলবো এটা আমার ছোটবেলার ঘটনা। এটা কোরবানি ঈদের তখন ছুটি দিয়েছে স্কুল, আমরা তখন জুনিয়র স্কুলের ছাত্র। খুবই মজার খবর পেলাম, আম্মা বলল যে ছুটিতে সবাই মিলে নানা বাড়ি যাচ্ছি। তো এই মজাটা শেয়ার করার জন্য আমাদের যত কাজিন ছিল এবং সবাই মিলে আমরা ওখানে যাব বলে মনস্থির করেছি। আম্মা তাই বলল, আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড সবাই মিলে আমরা নানা বাড়ি যাব এবং কোরবানি ঈদ আমরা ওখানেই করব। নানা বাড়িতে কোরবানি ঈদ করার মজাটা একেবারে আলাদা। ওনার বাড়ি তখন, নানার বাড়িটা ছিল গ্রামে এবং তখনও কিন্তু ওই গ্রামে কোনো ইলেকট্রিসিটি আসেনি। একেবারে গ্রাম বলতে যা বোঝায় তাই। আমি একটু বর্ণনা দিতে চাই আমার নানা বাড়ির। নানা তখন বিজনেস করতেন, ওনার তখন গোল্ডের বিজনেস ছিল আর স্পাইসের বিজনেস ছিল, কাপড়েরও বিজনেস ছিল। তো ওনার যেই বাড়িতে ঢোকার আগে বিশাল একটা বাগান বাড়ির মতো, এবং ঢোকার মুখে না হলে অন্তত 20-30টা সুপারি গাছ, বিভিন্ন রকমের আম গাছ, জাম গাছ, এগুলো ভর্তি ছিল। মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ, ওটা দিয়ে প্রথমে যেই বাড়িটা চোখে পড়বে নানা বাড়ির, সেটা হচ্ছে কাছারি ঘর। এবং তখনকার যে সোসাইটির যে গ্রামের যে পরিবেশ ছিল, বাইরের মেহমান তারা এই কাছারি ঘর পর্যন্ত যেতে পারত। মানে যারাই আসতো এই কাছারি ঘরের মধ্যে বসতো। ওখানে স্টুল রাখা আছে, তারপর চেয়ার্স রাখা আছে, তারপর দুপাশে দুটো ওই বড় খাট রাখা আছে। অনেক সময় যদি গেস্টও যেত ওখানে, রাত্রেবেলা থাকতে হতো, তারা ওখানেই থাকতো। তার ওটা ক্রস করে যাওয়ার পরে আর একটা বেশ বড় উঠোন, উঠোনের এক পাশে আমার মনে আছে চাপা ফুলের গাছ, তারপর একটা টিউবওয়েলটা অনেক ডিপ টিউবওয়েল। ওটার পানি যে কি মজা ছিল খেতে, মানে বিশ্বাসই করা যায় না, অসম্ভব মজা। ঠান্ডা পানি, একেবারে এক গ্লাস পানি খেলে মনটা ভরে যেত। ওটার এই টিউবওয়েলের সাথেই আবার আনারের গাছ ছিল, তারপর আতার গাছ ছিল, আর উঠোনের আরেক পাশে ছিল একটা বিশাল ধানের গোলা বলে এটাকে, মানে চাষিরা যখন ধান দিয়ে যেত তখন ওই মেপে মেপে ওখানে সবকিছু বড় বড় বেশ একটা ভান্ডের মতো ছিল। ওটা একটা গ্রামের একটা হিসাব ছিল, সেই হিসাব অনুযায়ী সে ধানগুলো ওখানে ভরে ভরে রাখতো। এক একটা চাষিকে হয়তো বর্গা দিত। নানার অনেক জমি ছিল, ধানি জমি, তো চাষিরা এসে দিয়ে যেত হিসাব করে, ওখানে ভেতরে রেখে ওটা তালা মেরে দিত। বেশ বড় ধানের গোলা। তার ওই গোলার পেছনেই ছিল একটা গড়ের মতো। গড় মানে হচ্ছে ওখানে পানি জমে থাকতো, আর কিছু বাঁশ গাছের বেশ একটা ঝাড়। এই উঠোনের মাঝখানে ছিল একটা বড় আমড়া গাছ। আমরা মাঝে মধ্যে একেবারে পাকা টসটসে আমরা ওখান থেকে পেড়ে আমরা খেতাম, আমরা যখন নানা বাড়ি যেতাম। তারপরে ছিল মেইন বাড়িটা, এটা দোতলা। সিলিংটা ছিল, প্রথম তলা সিলিংটা ছিল কাঠের, বেশ ভারী কাঠের। এবং এই কাঠগুলোকে আমি পরে জেনেছি ওগুলো পুকুরে নাকি অনেকদিন ভিজিয়ে রাখতো। যখন একেবারে শক্ত হতো, ওনারাই জানতো আসলে কখন ওই পানির থেকে এই কাঠগুলো তুলে নিয়ে আবার ওই সিলিং এর মধ্যে দিয়ে আরেকটা তলা ওখানে বাড়ির মধ্যে ওনারা করবেন। এটা ওনাদের তখনকারই একটা টেকনিক ছিল। ওই কাঠে কখনো পোকা লাগতো না। তার উপরে ছিল টকটকে লাল পেইন্ট করা টিনের একেবারে সুন্দর, একেবারে ছাদের মতো একটু অ্যাঙ্গেল করা। এটা কাঠমান্ডুতে অনেক বাড়ির ছাদে এটা দেখা যায়, খুবই কমন। আমি জানি না এই ডিজাইনটা ওনারা তখন কিভাবে পেয়েছিল। সেই বিশাল বাড়ি, প্রায় 12-14টা ওখানে রুম ছিল। তারপরে এক পাশে ছিল কিচেন, কিচেনের সাথে ছিল একটা, তখনকার দিনে টয়লেট কিন্তু কেউ গ্রামের বাড়িতে কখনো ঘরের ভেতরে কোনো টয়লেট
টয়লেটের কোনো ব্যবস্থা রাখতো না, এটা অলক্ষণে মনে করতেন। এটা একটু দূরে ওনারা টয়লেটটা বানাতো। একটা কিচেন ছিল, কিচেনের পাশ দিয়ে আরো ছোটখাটো অনেক ফুলের গাছ টাছ, তারপরে একটা টয়লেট ছিল স্পেশালি মহিলাদের জন্য, আর রাতের বেলা যদি কারো কখনো প্রয়োজন হয় ওটা ইউজ করতো। আর তাছাড়া মেইন টয়লেট যেটা, সেটা হচ্ছে এর পেছনে আবার অনেকগুলো বাগান, অনেক গাছ, আর নানার একটা বিশাল একটা পুকুর ছিল, দিঘি বলা যায়। ওই পুকুরের চারিদিকে না হলে অন্তত 50টা ডাব গাছ, নারকেল গাছ ছিল। ওটারও এক পাশে ছিল বাঁশঝাড় আর বিশাল বিশাল গাছ। একটা বড় গাছের নিচে আমরা সামারে যদি কখনো যেতাম, আম একেবারে গাছের থেকে পেড়ে ওই বড় গাছের, ওটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলতাম শিশু গাছ। নাম শিশু, কিন্তু বিশাল গাছ। ওটার পাশে আবার বট গাছও ছিল। আমরা ওই দিঘির পাড়ে ওই মাদুর নিয়ে যেতাম, বসে ওখানে সবাই মিলে মজা করে করে আমরা আম ছিলে ছিলে খেতাম। এই ছিল নানাবাড়ির এই মোটামুটি আমি আপনাদেরকে হয়তো একটা দৃশ্য দেখাতে পেরেছি। তো আমরা সবাই সে অনুযায়ী যখন ঈদের ছুটি হয়ে গেল, আমরা চলে গেলাম নানা বাড়িতে। সে কি মজা, কাজিনরা মিলে হইচই, যা বলে আর কি, এবারে বাড়ি মাথায় তোলার মতো অবস্থা। একবার আমরা খেতে বসতাম প্রায় 30-35 জন মিলে। তো সবাই খাবার সিস্টেমটাও ছিল গ্রামে তখন ডিফারেন্ট। ওই নিচে মাদুর অথবা পাটি বিছিয়ে দিত, মাঝখানে দস্তরখানা দিত। দস্তরখানা মানে হচ্ছে একটা ডিজাইনেবল, খুব সুন্দর করে এটা খালা মামিরা এরা বসে বসে একটা ডিজাইন করে বানাতো। এটা সেন্টারে থাকতো, ওর মধ্যে হয়তো কাঁচামরিচ, লবণ, লেবু কেটে কিংবা বোন প্লেটের মতো জিনিস ওখানের মধ্যে পানির জগটক দিয়ে ওখানে রাখতো। এভাবে বসে আমরা খেতাম। আর একটা ডিসিপ্লিন ছিল, খেতে বসলে কেউ জোরে কেউ কথা বলতো না, চুপচাপ ফিসফাস করে আমরা কথা বলতাম। কারো কিছু লাগলে পাশের জনকে বলতাম, সে আবার নিয়ে আসতো। এই যে ম্যানার্স গুলো তখন আমরা ছোটবেলায় শিখেছি অটোমেটিকলি মুরব্বীদের কাছ থেকে। আমার সত্যি অবাক লাগে যে তখনকার দিনে যে একটা ডিসিপ্লিন আমি দেখেছি, এটা এখনো পর্যন্ত আমি প্রাউড ফিল করি আসলে। তা আমরা হইচই করছিলাম, বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলছিল, নানান রকমের খেলাধুলা, ছিবুড়ি, দাঁড়িয়াবান্ধা, সব যা কিছু আছে আমরা খেলতাম। রাত্রেবেলা ক্যারাম বোর্ড খেলতাম কাচারি ঘরের মধ্যে সবাই মিলে, একেবারে 25-30 জনের ফুল গ্রুপ আমরা ওখানে মিলে খেলতাম। তো একদিন প্ল্যান হলো যে নানা বলল যে সবাই যখন এসছে আমরা দিঘির মধ্যে কিছু মাছ ধরবো। তো ওই মাছ যখন ধরতো ওটার একটা সিজন ছিল, নানা আসলে জানতেন যে কখন মাছগুলো ধরতে হবে। একটা পার্টিকুলার সাইজের চাইতে ছোট হলে ওই মাছকে আবার ধরে আবার ছেড়ে দিত জাল দিয়ে। আবার দিঘির ভিতরে অনেকগুলো গাছের ডাল কেটে কেটে ওখানে ফেলে দেওয়া হতো। নানার যারা অনেক হেল্পার ছিল ওরা ওগুলা করতো। কেন ফেলে দিত? কারণ রাতের বেলা যাতে কেউ এসে জাল দিয়ে মাছ ধরতে না পারে, কারণ এই ডালগুলোর মধ্যে জালটা বেঁধে যাবে, কেউ টানার চেষ্টা করলে জাল ছিঁড়ে ওই জাল ওখানেই পড়ে থাকবে। এই ছিল ন্যাচারালি আসলে ওনাদের বুদ্ধি খাটিয়ে এই টেকনিক গুলো। কোনো সিকিউরিটি গার্ড টার্ডের কোনো কিছুই প্রয়োজন ছিল না। আর তেমন কোনো ওই গ্রামের এই ক্রাইম বলতে যা বোঝায় আসলে তেমন কিছুই ছিল না। তারপর অ্যাজ এ সেফটি কিন্তু আমার মনে আছে যে এসব করতো। তো নানা করলো কি, এই সমস্ত ওনার হেল্পারদেরকে বললো সকাল সকাল এসে সমস্ত কিছু, ওরা জানে আসলে কোথায় কোথায় ওরা গাছের ওই বড় বড় ডালগুলো দিয়েছে পানির মধ্যে, ওগুলো ক্লিন করার পর মামারা মিলে সবাই মিলে আমরা মাছ ধরবো, এবং একেবারে তাজা মাছ আর কি আমরা ওখান থেকে ধরে নিয়ে এসে এদিকে খালা নানিরা যারা আছেন ওখানে, মামি, সবাই মিলে মশলাপাতি একেবারে সবকিছুই ন্যাচারাল, এগুলো সমস্ত রেডি করার জন্য সব ব্যস্ত হয়ে গেল। অদ্ভুত একটা মজার একটা প্রোগ্রাম, উৎসব অবস্থা। পরদিন সকালবেলা সবাই উঠে যা মতো কাজ, আমরা গেলাম পুকুরের মধ্যে। আমার ছোট মামার সাথে আমি লেগেছিলাম। মামা আমাকে একটা বড় একটা ঝাঁকির মতো দিয়েছিল, বলে যে আমি যতগুলো মাছ ধরবো তুই এখানে রাখবি। সবাই যার যার হিসাব অনুযায়ী তারা দিঘির চারিদিক থেকে মাছ ধরছে। আমিও ঝাঁকি নিয়ে বসে থাকলাম। মামা 2-4টা করে মাছ ধরছে আর আমাকে দিচ্ছে, আমি রাখছি। আমি মাছের গুলোর দিকে তাকাচ্ছি, ওগুলোর দিকে আবার ওসবের সাথে ওই ঝাঁকির মধ্যে আবার খেলাধুলাও করছি। অনেক মাছ আবার লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওগুলাকে ধরে আবার আমি ঝাঁকির মধ্যে রাখছি। আমি তাকিয়ে রয়েছি, আবার খেলাধুলা করছি মাছ নিয়ে। হঠাৎ করে আমি নাকের মধ্যে, দিঘির পাড়ে বসা গাছের নিচে নাকের মধ্যে একটা বিচ্ছিরি একটা গন্ধ পেলাম। আমি বললাম এই গন্ধ আসছে কোত্থেকে? পাশে তাকিয়ে দেখি একটা লোক, লুঙ্গি পরা, খালি গায়ে, উস্কো খুস্কো চুল, তার কেমন এলোমেলো তার দৃষ্টিভঙ্গি। সেদিকে আমার পাশে এসে দাঁড়ানো, আমার দিকে তাকিয়ে আছে আর মাছের দিকে তাকিয়ে আছে। তো আমি তো অবাক লাগলো। আমি লোকটাকে বললাম, এই আপনি গোসল টোসল করেন না? যান না পুকুরে গিয়ে গোসল করে আসেন।
আমার দিকে লোকটা তাকিয়ে বলল যে দে। আমি বললাম কি দেব? বলে দে একটা মাছ দে। আমি ছোট ছিলাম কিন্তু আমার একটু খারাপ লাগলো, রাগও লাগলো। লোকটা আমাকে তুই তোকারি করে সম্বোধন করছে। আমি বললাম কেন আপনাকে মাছ দেব? বলে দে বললাম, নাহলে অসুবিধা হবে। আমি বললাম আমি কিন্তু মামাকে ডাক দিচ্ছি, আরেকবার যদি এভাবে বলেন আমি মামাকে ডাক দিচ্ছি। বলে দিবি না? আচ্ছা ঠিক আছে দেখি। তখন আমি মামা বলে চিৎকার দিলাম। মামা তখন পানির ওখানের অর্ধেক উনি পানির মধ্যে ছিল, ওনার কোমর পর্যন্ত, জাল দিয়ে একটু ডিপের দিকে দিঘিতে উনি জাল থ্রো করছিল। তা আমি মামা মামা করে দুবার ডাকলাম। মামা খেয়াল করলো, বললো কি? আমি বললাম যে দেখো লোকটা, এটা বলতে আমি তাকিয়ে দেখলাম ওখানে কেউ নেই। বলে কি হয়েছে? আমি বললাম না, একটা লোক আমার থেকে এসে মাছ নিচ্ছে। বলে কই লোকটা? আমি জানি না, এদিক দিয়ে কোথায় যেন চলে গেছে। বলে আচ্ছা আচ্ছা আরেকবার আসলে আমাকে বলিস। তো এই ছিল ঘটনা। আমরা মাছটা সবকিছু ধরে নিয়ে চলে আসলাম। আসার পর রান্না বান্না হলো, ক্ষেত থেকে ছোট ছোট আলু, তারপর একেবারে ওখানে টক পাতা বলে একটা জিনিস ওখানে গ্রো হতো, ভেজিটেবলের, ওটা মাছের সাথে দিলে অসম্ভব ভাল লাগতো। তো এটা রান্না টান্না করে আমরা খেয়ে গেলাম। রাত্রেবেলা হঠাৎ করে, আমার কখনোই হয় না, আমার মনে হলো যে আমার একটু টয়লেটে যেতে হবে। তো কাউকে না পেয়ে আমার বড় মামিকে আমি ডেকে তুললাম, মামি আমি একটু টয়লেটে যাবো। মামি বললাম যে আচ্ছা ঠিক আছে। মামি দরজা খুলে দিল। হাতে ওনার হাতে হ্যারিকেন ছিল, কারণ তখন হ্যারিকেনই প্রত্যেক রুমে রুমে হ্যারিকেন থাকতো, মানে জ্বালিয়ে রাখা হতো অল্প করে। তা আমি টয়লেটের ওখানে গিয়ে, টয়লেটটা ছিল এমন ভাবে যে কয়েকটা স্টেপ দিয়ে উপরে উঠে একটা টং ঘরের মতো, দরজা খুলে ঢুকতে হবে। ওখানে নিচে দিয়ে ওই এমন ভাবে ডিজাইন করা সোয়ারেজ গুলো, নিচে একটা ড্রামের মতো থাকে, ওদিক দিয়ে ওটা বেরিয়ে গিয়ে অন্যদিকে চলে যায়। ওখানে একটা বড় ডিপি এর মতো থাকে। আমি যখন ওই আবছা আলোতে ভিতরে গিয়ে জাস্ট বসার চেষ্টা করছি, নিচে তাকিয়ে দেখি সেই লোকটা মাছ চেয়েছিল আমার দিকে উপর দিকে হয়ে তাকিয়ে আছে। আমার তো চিৎকার, হইচই চিৎকার করে আমি বের হয়ে আসলাম। মামি বলল কি হলো কি হলো? বলে যে একটা লোক নিচে। লোক কোত্থেকে আসবে? সাথে সাথে মামির হইচইয়ের চোটে মামা উঠে এলো, আরো কয়েকজন কি হলো। তা আমার এই ঘটনা যখন আমি বললাম, সবাই আমাকে বলছে আচ্ছা আচ্ছা তুই হয়তো ভুল দেখেছিস। আর সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর আসলো। পরদিন সকালবেলা নানা ডাক্তার নিয়ে আসলো, ওষুধ দিল। কিছুটা একটু ভালো লেগেছে ওষুধ খেয়ে, কিন্তু কিছুতেই কিছু জ্বর ছাড়ছিল না। পরে নানার একটা পরিচিত ছিল, ওটাকে বৌদ্ধ বলতো। বৌদ্ধ মানে হচ্ছে এরা ঝাড়ফুঁকো করে, আবার অনেক ওষুধও দেয়। সেদিন রাত্রেবেলা এসার পর ওই বৌদ্ধকে ডেকে আনলো। বৌদ্ধ আমাকে সামনে বসিয়ে আমার হাতে একটা কালো পাথর দিল, কিছু তেল ছিল। আমাকে বললো তুমি কি এখানে কিছু দেখতে পাও? আমি বললাম না তেমন কিছু। বলে ভালো দেখতে পাচ্ছি না, ভালো করে দেখো। তা আমি তাকিয়ে দেখলাম এক্স্যাক্টলি ওই টয়লেটের ওই টং ঘরের মতো। আমি একটা ছোট্ট ঘরের মতো দেখছি। বলে আচ্ছা বুঝতে পেরেছি। তখন ওই বৌদ্ধ নানাকে বললো যে আপনার পুরো এলাকাটা বন্ধ করতে হবে। তো সেই রাতে একেবারে ওই রাতের ভিতরে বিভিন্ন দোয়া দরুদ পরে তাবিজ দিয়ে ওই বাড়ির এলাকার চারিদিকের নানার বাড়ি ওখানে বন্ধ করে রেখেছিল। পরদিন অবশ্য আমি ভালো হয়ে গেছিলাম। তো আজকের এই ঘটনাটা আমি একটু তাড়াহুড়ো করেই বললাম, কারণ এই ঘটনাটা আসলে অনেক বড়। তাও আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভেচ্ছা। আমি রহমান, টরন্টো থেকে। আবারও দেখা হবে কখনো। খোদা হাফেজ।